ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের গল্পটি হতে চলেছে বাংলাদেশের কোনো এক অঞ্চলের বড় ভাইয়ের জীবন থেকে নেওয়া। তার জীবনের ইতিহাস তুলে ধরছি আজকে আপনাদের সামনে। কিছুটা ব্যক্তিগত জীবন থেকে নেওয়া আর কিছুটা কাল্পনিক জীবন থেকে নেওয়া, আমাদের অধিকাংশ গল্পই। তবে আজকের গল্পটি হতে চলেছে কোনো এক ব্যক্তির জীবন থেকে নেওয়া। শুরুতেই বলে রাখি, আমাদের আজকের গল্পটি এত বেশি পাওয়ারফুল হবে যে আপনি একবার গল্পটি শুনলে আরও 10 বার শুনতে চাইবেন। যদি এটা না হয় তাহলে আমি গল্প লেখাই বাদ দিয়ে দেব। তাই অনুরোধ রাখবো সম্পূর্ণ গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য এবং চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে গল্পটি কেমন হয়েছে। চলুন তাহলে গল্প ফেরা যাক। শহরে পড়ে গেছে তাণ্ডব। শুধু শহরে নয়, বরং গ্রাম অঞ্চল এবং আশেপাশে যে এলাকাগুলো আছে সব জায়গাতেই বসে গেছে কান্নার রোল। কেউ ছুটছে নিজের জমি রাখা সম্পদ রক্ষা করার পেছনে, অন্যদিকে আবার কেউ ছুটছে তার আপনজনদের জীবন বাঁচানোর জন্য, আবার কেউ আবার ছুটছে সাধারণ মানুষের পেছনে। শহরে যেখানে সেখানে একের পর এক বোম ব্লাস্ট হচ্ছে। মানুষ ভয়ে ফোন ইউজ করা বন্ধ করে দিয়েছে, কেননা একটা ফোনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনটা চলে যাচ্ছে। শহরে লেগে গেছে চারিদিকে তাণ্ডব। কে কোন দিকে ছুটবে কারো খেয়াল নেই। সরকারি বেসরকারি সকল অফিসার লেগেছে একটা অজ্ঞাত ব্যক্তির পেছনে। কে করছে এরকম? পুরো শহরকে হুমকির মুখে দিয়ে ফেলে। চলুন তাহলে শহরে কি হয়েছে শুনে আসি আপনাদেরকে। বাংলাদেশের প্রত্যেক জেলায় পঞ্চগড় জেলাও একটা উন্নত জেলা, আর এই জেলার পার্শ্ববর্তী এলাকা অটোয়ারি থানা। অটোয়ারি উপজেলা ফকিরগঞ্জ বাজারে স্থাপন করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাথে এনজিও এবং কিছু সরকারি বেসরকারি ব্যাংক আছে, বিভিন্ন স্কুল মাদ্রাসা। হঠাৎ করে শহরের ব্যাংক থেকে প্রায় 150 কোটি টাকা উধাও হয়ে গেছে রাতারাতি নিমিষে। কেউ কোনো কিছু বলতে পারছে না। সবাই বলছে টাকাগুলো হ্যাকিং করা হয়েছে বাইরের কোনো দেশ থেকে। আবার কেউ বা বলছে ব্যাংকের কর্মকর্তারা গোপনে টাকা লুটপাট করে নিজেরাই আত্মসাৎ করেছে। ব্যাংকে থাকা বিভিন্ন কম্পিউটারে সফটওয়্যার ডাটা হ্যাক করা হয়েছে, বিভিন্ন প্রজেক্টের ফাইল লক করে রাখা হয়েছে। কেউ প্রবেশ করতে পারছে না কম্পিউটারের ভেতরে। পুলিশ বাহিনী, র্যাব, বিভিন্ন সিবিআই বাহিনী, সেনাবাহিনী, আর্মি বাহিনী, এমনকি সিআইডি উঠে পড়ে লেগেছে সবকিছু তদন্ত করার পেছনে। তবুও কোনো কিছু কল কিনারা খুঁজে পাচ্ছে না কেউ। ব্যাংকের বাইরে লেগেছে মানুষের সমাগম। ভেঙে পড়েছে সাধারণ মানুষ কান্নায়। তাদের এত কষ্টে জমিয়ে রাখা সম্পদ হঠাৎ করে উধাও হওয়ার কারণে কেউ হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, আবার কেউ সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে। পুরো শহরে কান্নার রোল পড়ে গেছে। ভেতরে সিনিয়র ইন্সপেক্টর জেসমিন বিভিন্ন কম্পিউটারের সফটওয়্যার চেক করছিল। ঠিক তখনই কম্পিউটারের ভেতরে একটা মেসেজ শো করে। মেসেজের শব্দ পেয়ে সবাই পেছনে ঘুরে দেখে কম্পিউটারের স্ক্রিনে 10 সেকেন্ডের জন্য মাত্র একটা লেখা ভেসে উঠেছে। কম্পিউটারের স্ক্রিনে লেখা আছে, মাই পাওয়ার এভরিওয়ান। এটা দেখে সবাই হতবাক। সবাই ভাবছে কি করে এটা সম্ভব, তাই দ্রুত সবগুলো কম্পিউটার অন করতে বলে সিনিয়র ইন্সপেক্টর জেসমিন, এবং জেসমিন নিজেই সেই মেসেজের রিপ্লাই দেয়। Who are you, man? মাই নেম ইজ বেকার। Ravish, please. Who are you, man? জেসমিনের শেষ মেসেজের আর কোনো রিপ্লাই আসে না। নিজে থেকেই কম্পিউটারের স্ক্রিন বন্ধ হয়ে যায়। কম্পিউটার আর কাজ করে না। হাজারো চেষ্টা করছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের অফিসাররা, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না কম্পিউটারের সাথে। সম্পূর্ণভাবে কম্পিউটার লক করেছে এই অজ্ঞাত হ্যাকার। এটা দেখে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমন বলে ওঠে, ম্যাম, আমরা যতই চেষ্টা করি না কেন এই কম্পিউটার আর অন করা সম্ভব না, কেননা কম্পিউটার সম্পূর্ণভাবে লক করে নিয়েছে। সে এমন কোনো সফটওয়্যার বা টুলস ব্যবহার করছে যেটা আমরা এখনো কেউ আবিষ্কার করতেই পারিনি। আমাদের সফটওয়্যারগুলো তার কাছে তুচ্ছ। আমি এই 10 সেকেন্ডে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের দেশের কোন হ্যাকার এই কাজটা করছে না। এটা বাইরের কোনো দেশের হ্যাকারের কাজ, যে দেশের বাইরে থেকে এসব করছে, কেননা তার লোকেশন সেকেন্ডের মধ্যেই রং বদল করছে। এই হ্যাকার যেমন বুদ্ধিমান তেমনই ট্যালেন্টের বটে।
সুমনের মুখে এরকম কথা শুনে আরো সবাই ঘাবড়ে যায়। কিভাবে কি করবে, কেউ কোনো কিছুই বুঝতে পারছে না। কিভাবে 250 কোটি টাকা ব্যাগ আনবে ওই হ্যাকারের হাত থেকে, কেউ কোনো কিছুই বুঝতে পারছে না। মানুষ যে যার মতো বিভিন্ন এটিএম, ব্যাংক, এমনকি মোবাইল ফোনে যেসব টাকা জমা আছে সবগুলো বের করে নিয়ে যাচ্ছে তাদের নিজের বাড়িতে। একদিনে পুরো শহর কাঁপিয়ে তুলেছে এই অজ্ঞাত ব্যক্তিটি। এইভাবে দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হয়। সারা শহরে আইন শৃঙ্খলা বাহিনী ও কিছু গোয়েন্দা অফিসার নিজেদের পজিশন মতো বেরিয়ে পড়েছে এই অজ্ঞাত ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। কালো অন্ধকার রুমে বসে আছে একটি ছেলে। মাথার ওপর পার্শ্বওয়ার্ল্ডের লালচে হলদে রঙের একটি বাল্ব চলছে। ছেলেটি কম্পিউটার স্ক্রিনে কি যেন একটা টাইপ করছে। হাতে টাইপের স্পিড দেখেই বোঝা যাচ্ছে বেশ দক্ষ কম্পিউটার চালাতে। এটা শুনে সিনিয়র ইন্সপেক্টর জেসমিন বলে ওঠে, আচ্ছা সুমন, তুমি আমাকে একটা জিনিস বোঝাও এই হ্যাকিং সম্পর্কে। এই হ্যাকিং কি করে করা হয়, কিভাবে করা হয়, আর হ্যাকিং কেন করা হয়? ওকে ম্যাম, শুনুন তাহলে। হ্যাকিং হচ্ছে এমন একটা জিনিস, যেমন ধরুন আপনি না বলে অন্যের ওয়েবসাইটের কোনো কিছু জিনিস লুকিয়ে কপি করে নিজের দখলে নিয়ে আসেন এবং অন্যের পার্সোনাল জিনিস লুকিয়ে কপি করে তার উপরে রাজত্ব করাকে হ্যাকিং বলে। যেমন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন সফটওয়্যারের পাসওয়ার্ড, ফাইল এসব হ্যাক করে নিজের আয়ত্তে আনাকে হার্ড হ্যাক বলে। হ্যাক কিভাবে করা হয়, প্রশ্নটা এখন এটা। হ্যাক করা হয় বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে, তবে বর্তমানে জনপ্রিয় 3টি ওয়েবসাইটের মাধ্যমে হ্যাকিং বেশি করা হয়। নাম্বার 1, মেলওয়্যার বা ইলেকট্রিক্যাল ডিভাইস। নাম্বার 2, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং। নাম্বার 3, হ্যাকিং পাসওয়ার্ড। এই 3টি সফটওয়্যারের মধ্যে থাকে লক্ষ কোটি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলোর মধ্যে হ্যাকারের সাথে কোনো একটা পাসওয়ার্ড মিল হলেই সহজে সে হ্যাক করতে পারে। হ্যাকার সাধারণত কোনো লিঙ্কের মাধ্যমে বা কোনো অ্যাপের মাধ্যমে খুব সহজেই হ্যাক করতে পারে, তবে এই হ্যাকারের সাথে সহজে পেরে ওঠা সম্ভব না, কারণ এই হ্যাকার ব্যবহার করছে MSPIF অ্যান্ড্রয়েড জানটি সিসপয়েল্ড। ম্যাম, এই অ্যাপটি দিয়ে মিডিল অ্যাটাক করতে পারবে। মিডিল অ্যাটাক মানে কোনো মোবাইল বা কোনো ডিভাইস দিয়ে যত ইনফরমেশন ইন্টারনেটের মাধ্যমে আদান প্রদান করেন না কেন, হ্যাকারের ত্রুটি দিয়ে অন্য জায়গায় যাবে। অর্থাৎ আপনি ইন্টারনেটের মাধ্যমে যত কিছু এক্সচেঞ্জ আদান প্রদান করেন না কেন সবকিছু আগে হ্যাকারের কাছে যাবে, তারপর পরবর্তীতে তা ইন্টারনেট জগতে যাবে। আপনি যদি কোনো সাইট এক্সচেঞ্জ করেন তাহলে সেটা সর্বপ্রথম হ্যাকারের দখলে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। 5 নম্বরে যে অ্যাপটি আছে সেটি হচ্ছে ফেসেনিফ। অ্যাপটি রুট ডিভাইসের উপরে কাজ করে, অর্থাৎ আপনার একটি ওয়াইফাই কানেক্ট রয়েছে আর ওই ওয়াইফাইয়ের আরো কিছু সদস্য যুক্ত আছে। ওই ওয়াইফাইয়ের মাধ্যমে ওইখানে যত ডিভাইস বা ফোন রয়েছে ওই ফোন বা ডিভাইসের এক্সচেঞ্জ নিতে পারবেন আপনি। মানে ওই ডিভাইস বা ফোনের কোনো সাইট কি সার্চ হয়েছে বা তাদের পাসওয়ার্ড কি বা তারা কি বিষয় নিয়ে কাজ করছে সবকিছু ইনফরমেশন আপনি নিজের আয়ত্তে আনতে পারবেন। আর হ্যাকার এইসব ব্যবহার করে ব্যাংকের এটিএম লুট করছে এবং কম্পিউটারে বিভিন্ন সাইবার নিজের আয়ত্তে নিচ্ছে। হ্যাকার এটা গত 3 দিন ধরে হ্যাক করার চেষ্টা করছে, কিন্তু কম্পিউটারের সদস্যবৃন্দ এটা বুঝতেই পারেনি। হ্যাকারের সাথে পেরে ওঠা এটা খুবই মুশকিল, কেননা সে যে ডিভাইসগুলো ব্যবহার করছে সেগুলো এখন আর পাওয়াই যায় না, যেগুলোকে অনেকটা হার্ড ডিভাইস বলে। আইসি, তাহলে কি এটা কোনোদিন সম্ভব না? ওই হ্যাকারের লোকেশন কি আমরা কোনোদিন ঠিক করতে পারবো না? প্রায় 250 কোটি টাকা লুট করেছে ওই হ্যাকার। তোমার যতগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগে তুমি নাও, এই হ্যাকারের লোকেশন চেক কর, সে কোথায় অবস্থান করছে, প্রয়োজনে তার সাইবারের ভেতরে প্রবেশ করো। আপনি চিন্তা করবেন না ম্যাম, অলরেডি আমি কয়েকটা ডিভাইস অ্যাক্টিভ করেছি। এই ডিভাইসগুলোর মাধ্যমে তার লোকেশন আমরা জানতে পারবো। যেমন ডার্ক ওয়েব, ইন্টারনেটে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথম ইন্টারনেট প্রেজেন্ট, মানে যেগুলো আমরা বিভিন্ন ডেটা বা সাইবার গুলোকে সার্চ করে এবং আমাদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, যেটাকে পৃথিবীর যে কোনো ইউজার ফোন, ল্যাপটপ, পিসি অ্যাক্সেস করতে পারে। দ্বিতীয় নম্বর হলো ডিপ ওয়েব, যেটা কিনা হল ইন্টারনেটের সবচেয়ে বড় অংশ, যেখানে এমন ওয়েব পেজ থাকে যেখানে অ্যাক্সেস করার জন্য আপনাকে আপনার আইডি বা পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এডিট ওয়াইফাই পার্সোনাল ইউজারদের স্টোর করা হয়। এই কয়েকটি অ্যাপ আমি অ্যাক্টিভেট করেছি, এগুলোর সাহায্যে আমি তার লোকেশন এবং সাইবারে প্রবেশ করতে পারবো।
ওকে, দ্রুত সবকিছু ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো বেক আনার ব্যবস্থা করো। ওকে ম্যাম। এই বলে সিনিয়র ইন্সপেক্টর জেসমিন বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। সুমন ও তার দলবল ইন্টারনেটের বিভিন্ন সাইবার চেক করতে থাকে। এইদিকে সেই অজ্ঞাত হ্যাকারটি রুমের মধ্যে বসে একটি লিঙ্ক তৈরি করে ফেলে, আর সেই লিঙ্কটি ইন্টারনেটের ডার্ক ওয়েবে জগতে ছেড়ে দেয়, যেটার মধ্যে আছে হাজারো অফার। এই যেমন ধরুন 10 টাকায় 3 জিবি ইন্টারনেট, 1.5 লক্ষ টাকায় আর 15, এইরকম বিভিন্ন অফার দিয়ে লিঙ্কটিকে তৈরি করেছে সে। রাত বাজে 12টা, হাজার হাজার মানুষ ফোন ইউজ করছে এই শহরে। লিঙ্কটি অলরেডি ছড়িয়ে গেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে, এমনকি জনপ্রিয় ইউটিউবে। লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই হ্যাক হয়ে যাচ্ছে সাধারণ মানুষের বিভিন্ন পার্সোনাল জিনিস, ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন গোপন ছবি, গোপন তথ্য, হ্যাক হয়ে যাচ্ছে সম্পদ। পুরো শহরে এই মাধ্যমে কান্নার রোল পড়ে গেছে আবারও। শুধু যে শহরে নয় বরং বিভিন্ন গ্রাম এলাকাতেও ঘটে গেছে এই ঘটনা, ছড়িয়ে পড়েছে সবার ইন্টারনেট জগতে। সাধারণ মানুষ তাদের সম্পদ হারিয়ে একের পর এক ফোন করেই চলেছে থানায়, যোগাযোগ করছে তাদের আত্মীয় স্বজনদের সাথে। ইন্সপেক্টর জেসমিন সাধারণ মানুষের কমপ্লেন নিতে নিতে এক পর্যায়ে নিজেই ক্লান্ত হয়ে যায়। শহরের পরিস্থিতি বেশ জমজমাট, অনেকে ফোন ইউজ করাই বন্ধ করে দিয়েছে। শহরের এরকম হইচই দেখেছে। শহরে সিসিটিভি হ্যাক করে এই অজ্ঞাত হ্যাকারটি উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে, এবার বিশ্বব্যাপী বুঝবে আমি কি জিনিস। পুরো শহর আমি ধ্বংস করে দেব। দেখবে আমার পাওয়ার, দেখবে আমার ক্ষমতা। কোনো অফিসার আমার টিকির একটা চুলও ছিঁড়তে পারবে না। শুধু এটাই নয়, বিশ্ববাসী কাল তোমাদের জন্য অপেক্ষা করছে নতুন একটা ধামাকা। এসব বোঝে ছেলেটি আর কম্পিউটারে কি যেন একটা টাইপ করছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা সাইবারে। পরের দিন সকালে একটি হোটেলে বসে আছে বেশ কিছু ছেলে মেয়ে ও কিছু লোকজন। 2টা টেবিলের পাশাপাশি বসে আছে কিছু ছেলে ও মেয়ে। তাদের মধ্যে থেকে একটি ছেলে একটি মেয়ের চোখাচোখি হয়, চোখের ভাষা তারাই কি যেন বলে। কিছুক্ষণের মধ্যেই তারা ফোন নাম্বার আদান প্রদান করে, শুরু করে দেয় ফোনে চ্যাট করা। এইভাবে তারা একে অপরের সাথে মেসেজ করতে থাকে। এটা দেখে তাদের বন্ধু বান্ধবীরা হাসতে থাকে এবং তাদেরকে নিয়ে উপহাস করতে থাকে। এক পর্যায়ে ছেলেটি মেসেজ করে, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, দ্য মোস্ট বিউটিফুল লেডি গার্ল। সত্যি নাকি ঢপ মারছো? সত্যি বলছি, তোমাকে জাস্ট অসাধারণ লাগছে, যাকে বলে ফাটাফাটি। তোমাকেও অনেক সুন্দর লাগছে। তাই আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। এই মেসেজের রিপ্লাই দেওয়ার সাথে সাথেই মোবাইল ফেটে ব্লাস্ট হয়ে যায়। মুহূর্তের মধ্যেই হোটেলের ভিতর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। মানুষের ভিড়ে মেয়েটি সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটির অবস্থা বোম ব্লাস্টের ভিত্তিকর হয়ে গেছে। শহরে বোম ব্লাস্ট হয়েছে খবরটা শুনে ইন্সপেক্টর জেসমিন ও তার সহকর্মীরা চলে আসে সেখানে এসে লাশের ভালো করে তদন্ত করে। ছেলেটির তেমন কিছুই পায়নি। এটা দেখে ইন্সপেক্টর জেসমিন সেখানে উপস্থিত থাকা আরো বেশ কিছু ছেলে মেয়েকে জিজ্ঞেস করে, এই বোম ব্লাস্টটা কি করে হলো? তোমরা তো এর সাথে ছিলে, তাহলে তোমাদের কিছু হলো না কেন? আসলে ম্যাম, এখানে একটি মেয়ে ছিল যেটাকে আমার বন্ধুর ভালো লেগে যায়, তাই তারা দুজনে ফোন নাম্বার আদান প্রদান করে, দুজনে মেসেজ করতে থাকে। এ পর্যায়ে মেসেজের রিপ্লাই দিতে গিয়ে মোবাইল ফেটে বোম ব্লাস্ট হয়ে যায়। মানে তুমি কি বলছো? তুমি কি জানো তোমার মাথা ঠিক আছে? কোনোদিন কথাও শুনেছো যে মোবাইল থেকে মানুষ মারা যায়? ইন্সপেক্টর জেসমিনের মুখে এরকম কথা শুনে অন্য আরেকটি মেয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, হ্যাঁ ম্যাম, যেটা বলেছি সবটা সত্যি। আমরা নিজের চোখে দেখেছি মেসেজের রিপ্লাই দেওয়ার সাথে সাথে বোম ফেটে পিয়াস মারা গেছে। এটা শুনে হোটেলে থাকা সবাই অবাক। তবুও ইন্সপেক্টর জেসমিন মানতে পারছে না যে একটা মেসেজের রিপ্লাই দিলে কি এ করে বোম ব্লাস্ট হতে পারে। তাই ইন্সপেক্টর জেসমিন আবার প্রশ্ন করে, দেখো, তোমরা ভেবে চিন্তে শান্ত মাথায় উত্তর দাও। আমাদের পুরোটা খুলে বলো কি হয়েছিল শুরু থেকে, কিভাবে তার ফোনটা ব্লাস্ট হলো। এবার সবাই ভাবতে বসে যায়। ভাবতে ভাবতে এক পর্যায়ে তাদের খেয়াল আসে আর অন্য মেয়েটিকে বলে ওঠে, হ্যাঁ ম্যাম, আমার মনে পড়েছে, পিয়াস যখন মেসেজের রিপ্লাই দিতে দিতে আমাদের সকলের জন্য খাবার অর্ডার দিতে যাচ্ছিল, তখন তার ফোনে একটা কল আসে আর নাম্বারটা ছিল 4 ডিজিটের। এই যেমন ধরুন 0096, আর ফোনটা রিসিভ করার সাথে সাথে মোবাইলটা ফেটে যায় আর পিয়াস সেখানেই। আচ্ছা, ওই মেয়েটাকে এখান থেকে পালিয়ে যেতে কি কেউ দেখেছো? আর তোমরা এখন এখান থেকে যাও। অবশ্যই ফোনে
বেশি ইউজ করবা না। নিজে সতর্ক হও, অন্যকে সতর্ক করো। ম্যাম, আমরা সবাই দেখেছি মেয়েটাকে পালিয়ে যেতে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। লাশের তদন্তের জন্য অর্থাৎ লাশটির পরীক্ষা নিরীক্ষা করার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। ইন্সপেক্টর জেসমিন ও তার কিছু সহকর্মী নিয়ে চলে যায় মোবাইল কোম্পানিতে, যেখানে মোবাইলে ব্যাটারি এবং মোবাইলের কিছু বাজেয়াত সামগ্রী তৈরি করা হয়। সেখানে গিয়ে ইন্সপেক্টর জেসমিন ওই কোম্পানির মালিকের সাথে দেখা করে আর মালিকের উদ্দেশ্যে বলে ওঠে, আপনাদের কোম্পানিতে ভেসেলজাত ব্যাটারি ইউজ করা হয়, যেটা মার্কেটে একটা বিশাল প্রভাব ফেলেছে। আপনি ইতিমধ্যে শুনেছেন প্রায় 35,000 মোবাইল ব্লাস্ট হয়েছে, তার মধ্যে 800 মানুষের প্রাণ গেছে। এই জন্য আপনাদের কোম্পানিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। ম্যাম, এরকম করবেন না। আমাদের কোম্পানির কোনো জিনিস ভেজাল নেই। অলরেডি আমরা খবর লাগিয়ে দিয়েছি কী কারণে ব্যাটারিগুলো ব্লাস্ট হচ্ছে। আমাদের এক একটা ব্যাটারি খুব সতর্ক সাবধানে তৈরি করা হয়। আমাদের প্রত্যেকটা ব্যাটারির 4000 ভোল্টের উপরে তৈরি করা হয়। তাহলে শহরে এত ব্যাটারি ব্লাস্ট কি করে হচ্ছে? আপনাদের ব্যাটারিগুলো নিশ্চয়ই টেম্পারেচার কম। ম্যাম, আমরা প্রায় 603টা বোট ডাকি ইমার্জেন্সিভাবে, এবং সেখানে আমরা তদন্ত করে দেখতে পেয়েছি আমাদের কোনো কোম্পানিতে কোনো রকম ভেজাল ব্যাটারি নেই। বরং আমাদের যেসব মোবাইল ফোন আছে সেসব মোবাইল ফোনে এক একটা ভাইরাস ছাড়া হয়েছে, এমন একটা মেসেজ যে মেসেজটা অপর কেউ রিপ্লাই দিলে সাথে সাথে ব্লাস্ট হবে, বা 4 ডিজিটের একটা ফোন আসলে ওই ভাইরাসটি এমনভাবে জড়িয়ে দেওয়া হয়েছে যেটা মানুষ খুব সহজেই ইউজ করবে। অর্থাৎ মানুষ সারাদিনে 99% ওই মেসেজের রিপ্লাই দিয়ে থাকে। কিভাবে সম্ভব? এটাও আদৌ কি করে সম্ভব? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ইয়েস ম্যাম, এটা সম্ভব। কেউ বা কারা হ্যাকিংয়ের মাধ্যমে, অর্থাৎ যে হ্যাকিংয়ের খুব পারদর্শী, সে এই কাজটা করেছে। সে এমনভাবে লিঙ্কটি সিক্রেট করেছে যে ওই লিঙ্কটিতে ক্লিক করলে বা এ ফোনে কল রিসিভ করলে সাথে সাথে মোবাইল ফেটে ব্লাস্ট হবে। ও মাই গড! অন্যদিকে সাংবাদিক ধারাবাহিকভাবে একের পর এক খবর প্রচার করেই চলেছে বিভিন্ন টিভি চ্যানেলে। শুধু চারিদিকে একটাই খবর শোনাচ্ছে, শহরের প্রায় 35,000 মোবাইল ফোন ব্লাস্ট হয়েছে, তার সাথে 3,800 মানুষের প্রাণহানি হয়েছে। কিছুদিন আগে ব্যাংক লুট করেছে প্রায় 250 কোটি টাকা, আর এখন একটা লিকের মাধ্যমে সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে দিয়েছে ভাইরাসটি। মানুষ ভয়ে ফোন ইউজ করা বন্ধ করে দিয়েছে। ছেলেমেয়েরা যদি রাতে ফোন ইউজ করে তাহলে বাবা মা সেটা নিয়ে ভেঙে ফেলছে। ফোন থেকে ব্যাটারি আলাদা করে ফেলেছে হাজার হাজার মানুষ। তাণ্ডব লেগে গেছে পুরো বিশ্ব জুড়ে। শহরে একের পর এক মোবাইল ব্লাস্ট হচ্ছে। সাধারণ মানুষও খুবই আতঙ্কে রয়েছে। কে এই অজ্ঞাত হ্যাকার, যাকে ধরার জন্য পুরো বাংলাদেশ আইন বাহিনী তার পিছনে পড়ে আছে, কিন্তু এখনো খোঁজ বের করতে পারছে না এই অজ্ঞাত ব্যক্তিটি কে। সারা শহরে, শুধু শহর জুড়ে নয়, পুরো বাংলাদেশে হইচই পড়ে গেছে এই নিয়ে। এইভাবে দেখতে দেখতে আতঙ্কের মধ্যে আজকের দিনটি কেটে যায়। এখন রাত বাজে 10টা। আজকেও কালো অন্ধকার রুমের মধ্যে বসে আছে একজন অজ্ঞাত ব্যক্তি। কি যেন কম্পিউটারে একটা টাইপ করছে আর উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে, কেবল তো শুরু করেছি, আরো কত কিছু হতা হ্যায়। এইভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়। পরের দিন সকালে শহরে বিভিন্ন প্রান্ত থেকে বের হতে থাকে মেয়েদের লাশ। একের পর একজন নয়, দুজন নয়, 100 মেয়ের লাশ বের হতে থাকে এক একটা পরিবার থেকে। কান্নার রোল পড়ে গেছে আরও এই শহরে। শুধু শহর নয়, বরং বিভিন্ন গ্রাম অঞ্চলেও বের হতে থাকে রুম থেকে মেয়েদের লাশ। কেউ সুইসাইড করেছে, কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রত্যেক পরিবারে কান্নার রোল পড়ে গেছে। পুলিশ সব জায়গাতে গিয়ে তদন্ত করতে শুরু করে দিয়েছে। কি হতে চলেছে এই শহরে, যেটা সবার অগোচরে। ইন্সপেক্টর জেসমিন, ইন্সপেক্টর শালিনী, ইন্সপেক্টর আদনান সাহেব, ইন্সপেক্টর জাফর মোল্লা শহরে তদন্ত লাগিয়ে দিয়েছে কিভাবে হচ্ছে এসব। প্রত্যেকটা লাশকে পাঠিয়ে দেওয়া হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সরকারিভাবে একটা স্পেশাল বোর্ড থাকা হয়েছে। বিভিন্ন জেলাতে স্পেশাল মিটিংয়ে উপস্থিত আছে অনেক অফিসার। তাদের মধ্যে থেকে ইন্সপেক্টর জেসমিন বলে ওঠে, লেডিস এন্ড জেন্টলম্যান, কাম টু দ্য লিগাল পয়েন্ট।
আমাদের বাংলাদেশে বর্তমানে জেলা আছে 64টি, বিভাগ হয়েছে 8টি, উপজেলা রয়েছে 495টি, থানা রয়েছে 652টি, সিটি কর্পোরেশন হয়েছে 12টি, পৌরসভা রয়েছে 328, ইউনিয়ন রয়েছে 4571টি, গ্রাম হয়েছে 87,191টি। এই প্রত্যেকটি গ্রাম থেকে এবং ইউনিয়ন বা শহর, প্রত্যেক উপজেলা, জেলাতে সাধারণ মানুষ হারিয়েছে তাদের আপনজনকে, হারিয়েছে তাদের আপনজনের কষ্টের সম্পদ। এতগুলো মেয়ে, শুধু মেয়েরা কোনো আত্মহত্যা করেছে, তার কোনো কিছু তথ্য আপনারা বের করতে পারেননি কেন? আমাদের যতগুলো সাইবারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে প্রত্যেককে আগামী 10 দিনের সময় দেওয়া হলো। এই 10 দিনে এতগুলো মেয়ে আত্মহত্যার কারণটা বের করতে হবে তাদেরকে। না তারা রিলেশন করেছে, না তারা প্রেগনেন্ট, না অবৈধ কাজে যুক্ত, তাহলে তারা কি কারণে আত্মহত্যা করেছে? ব্যাংক থেকে লুট হয়েছে 250 কোটি টাকা। শহরের 99% মানুষ ফোন ইউজ করা বন্ধ করে দিয়েছে, কেননা ফোন কেটে বিভিন্ন জায়গাতে হচ্ছে ব্লাস্ট। মেয়েগুলোর ফোন চেক করে আমরা বুঝতে পেরেছি ওই ফোনগুলো কেউ হ্যাকিং করেছে, কেননা তাদের জিমেল, ফেসবুক পাসওয়ার্ড এবং ফোনের পাসওয়ার্ড সবকিছু ইনফরমেশন হ্যাকার পেয়ে গেছে, এবং হয়তো ফোনে কোনো কিছু ছিল যেটা এই সমাজে বের হলে মেয়েরা মুখ দেখাতে পারতো না। এভাবে মেয়েরা আত্মহত্যা করেছে, আর এই হ্যাকার হয়তো ব্ল্যাকমেল করেছে। আপনাদের কি মনে হয় এটা সেই অজ্ঞাত হ্যাকার যে পুরো 250 কোটি টাকা এবং বিভিন্ন বোম ব্লাস্টের সাথে জড়িত আছে? ইন্সপেক্টর জেসমিনের কথা শুনে উপস্থিত থাকা সাইবার ওয়ার্ল্ডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমন বলে ওঠে, না ম্যাম, এটা কখনোই সম্ভব না। কেননা আপনাকে তো আমি বলেছি, সে যেগুলো টুলস ব্যবহার করে বা সফটওয়্যার ব্যবহার করে সেগুলো দিয়ে একটা বিশ্বকে কাঁপিয়ে দেওয়া সম্ভব। সারা পৃথিবীতে এই সফটওয়্যার অ্যাপ দিয়ে ব্ল্যাকমেল করা যাবে। আর আমি ফোনগুলো চেক করে যেটা বুঝলাম, সেটা খুব সাধারণ একটা অ্যাপের মাধ্যমে ফোনের সাইবার এবং ডেটা হ্যাক করা হয়েছে, আর আমি সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সাথে আপনি এটাও বুঝতে পারবেন ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, যেটা কিনা হলো ইন্টারনেটের সবচেয়ে বড় অংশ, যেখানে এমন এমন ওয়েব পেজ থাকে যেখানে অ্যাক্সেস করার জন্য আপনাকে আপনার আইডি বা পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এডিট ওয়াইফাইয়ের পার্সোনাল ইউজারদের স্টোর করা হয়। কয়েকটি অ্যাপ আমি অ্যাক্টিভেট করেছি। এগুলোর সাহায্যে আমি তার লোকেশন এবং সাইবারে প্রবেশ করতে পারবো এবং অতি তাড়াতাড়ি সে যেগুলোকে হ্যাক করে তার নিজের আয়ত্তে নিয়ে গেছে সেটা অতি তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ইতিমধ্যে আমার সোলজাররা লেগে পড়ে গেছে তার সাইবার হ্যাক করার কাজে। তার সাইবার খুব সহজে হ্যাক করতে পারবো। সে নর্মাল টুলস এবং সফটওয়্যার ব্যবহার করে যেগুলো আমাদের অতি তাড়াতাড়ি ধরতে সাহায্য করবে। আমার মনে হয় না সে বড় কোনো ধরনের হ্যাকার। ওকে, ঠিক আছে, দ্রুত সবকিছু ব্যবস্থা করো। আমাদের উপর থেকে প্রচুর চাপ আসতেছে। মিস্টার আদনান সাহেব, আপনার উপর একটা নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি আজ থেকে ইন্টারনেটের ওয়েব পেজ ডাটা সমূহ সম্বন্ধে জানাবেন, কারণ এই নেটের মাধ্যমে এই ওয়েব পেজ সাইবার হ্যাকার পুরো বাংলাদেশকে হ্যাক করেছে। ম্যাম, অলরেডি আমি এ কাজে বেশ কয়েকজন অফিসারকে পাঠিয়ে দিয়েছি। তারা হ্যাকারের সাইবারে প্রবেশ করতে গিয়ে আমাদের কিছু ডাটা সমূহ পেজ ওয়েব সাইবার হ্যাকিং করে নিয়েছে এবং ওই ডাটাগুলো ছাড়া আমাদের কম্পিউটার সম্পূর্ণভাবে অচল। তার লোকেশন রকেটের চেয়েও দ্রুত চেঞ্জ হয়। কিছুক্ষণের জন্য দেখাচ্ছে জাফলং, ইরান, মালয়েশিয়া এবং কুয়াকাটা, এবং যে টাকাগুলো হ্যাকিং করা হয়েছিল সে টাকাগুলো বাংলাদেশের কোনো জায়গা নেই। এগুলো সম্পূর্ণ অন্য কোনো এক দেশে ট্রান্সফার হয়ে গেছে। ওই হ্যাকারকে তো আমি ধরেই ছাড়বো। জানি না সে কেন এসব করেছে। সাধারণ মানুষের প্রাণ নিয়ে সে কি মজা পাচ্ছে। অন্যদিকে সুমন সাইবারের মধ্যে প্রবেশ করে। পুরো ইন্টারনেটের কালো দুনিয়া একের পর এক ঘুরতে থাকে। হঠাৎ তার মনে পড়ে যায় আর বলে ওঠে, ম্যাম, আপনার মনে আছে যেদিন ব্যাংকের এটিএম লুট করা হয় সেদিন ব্যাংকের কম্পিউটারে একটা 10 সেকেন্ডের লেখা ভেসে উঠেছিল, মাই পাওয়ার। এক্ষেত্রে ছেলেটি দেশের কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু ছেলেটির সাথে এমন কিছু করা হয়েছে যার জন্য সে তার ক্ষমতা ও পাওয়ার দেখাতে চায় এই বিশ্বকে। তবে আমি খুব দ্রুতই তাকে ধরার চেষ্টা করতেছি। সুমনের মুখে এরকম কথা শুনে সবাই হতাশ, কেননা এই এক সপ্তাহ পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে এই হ্যাকার। কেউ কোনো কিছুই বুঝতে পারছে না এই হ্যাকার চাইটা কি। না পাচ্ছে ওই হ্যাকারের লোকেশন ট্র্যাক করতে, আর না পাচ্ছে তার সাইবারে প্রবেশ করতে। তাকে ট্র্যাক করতে গেলেই উল্টো তাদের নিজেদেরই সাইবার ডাটা সমূহ হ্যাকিং করে নেওয়া হচ্ছে। অনেকক্ষণ পর ভেবেচিন্তে ইন্সপেক্টর জেসমিন বলে ওঠে, আপাতত যেহেতু শহরে আর কোনো দুর্ঘটনা ঘটছে না, সেক্ষেত্রে এখন আমাদের টার্গেট ওই ছোট হ্যাকারটি।
যে কিনা বিভিন্ন মোবাইলের সাইবার ডাটা সমূহ হ্যাক করছে। তাকে ধরতে পারলেই আমরা সেই সাইবার ওয়ার্ল্ডের হ্যাকারকে ধরতে পারবো। আর হ্যাঁ, সে এখন মাত্র সাইবার ওয়ার্ল্ডের হ্যাকার নয় বা একজন ইনলিগাল চোর নয়, সে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালও। তাকে যে করেই হোক ধরতেই হবে। জেসমিনের কথা মতো সবাই বলে ওঠে ইয়েস ম্যাম। অতঃপর জেসমিন আবার বলে ওঠে, আর হ্যাঁ ইন্সপেক্টর শালিনী, আপনাকে খোঁজ খবর নিতে হবে। ওই দিন হোটেলে ব্লাস্টের পর ওই মেয়েটি কিভাবে উধাও হলো এবং ওই মেয়েটি কি ছিল। মেয়েটিকে খোঁজার পরে তার থেকে সবকিছু তথ্য নিয়ে দ্রুত জমা দেবে অফিসে। জি ম্যাম, আমি শহরেও আমাদের গোয়েন্দা ফোর্সকে লাগিয়ে দিয়েছি এই কাজে। আমি আশা রাখি তারা সকল তথ্য প্রমাণ এনে হাজির করবে আপনার সামনে। ওকে। এই বলে ইন্সপেক্টর জেসমিন যখন সেই কনফারেন্স রুম থেকে থানার উদ্দেশ্যে বের হবে, ঠিক তখনই তার হাতে থাকা স্মার্টফোনটি বেজে ওঠে। ফোনের পাশে থাকা ব্যক্তিটি বলে ওঠে, কি ব্যাপার ইন্সপেক্টর জেসমিন, আপনি এখনো অপরাধীকে ট্যাগ করতে পারছেন না কেন? ব্যাংক থেকে 250 কোটি টাকা উধাও, কয়েকশো মানুষ বোম ব্লাস্টে মারা গেছে, মানুষ ফোন ইউজ করা বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে বিভিন্ন অঞ্চল থেকে মেয়েদের ঘর থেকে লাশ পাওয়া যাচ্ছে, তাও আবার তারা আত্মহত্যা করেছে নিজেরাই। এসব কেন হচ্ছে? কে করেছে? এসব আপনারা এখনো বের করতে পারছেন না কেন? স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই হ্যাকার অনেক ধুরন্ধর প্রকৃতির। একজন সাইবার ওয়ার্ল্ডের হ্যাকার, সে এমন এমন আধুনিক পদ্ধতি ইউজ করছে যেটা আমাদের কাছে নেই। 250 কোটি টাকা আমাদের দেশ থেকে ওরা দেশের বাইরে নিয়ে গেছে। আমরা টাকাগুলোকে অনেক ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয়নি। দ্বিতীয়, আমরা ওই হ্যাকারকে টার্গেট করেছি, কিন্তু নিজেরাই আমরা তার পাতা ফাঁদে পড়ে গেছি। সে আমাদের বিভিন্ন সফটওয়্যার ডাটা এবং সাইবার হ্যাক করে নিয়েছে। তৃতীয় নাম্বার, ওই মেয়েগুলো আত্মহত্যার কারণে একটা অনেক বড় রহস্য লুকিয়ে আছে, আর এটা খুব সাধারণ হ্যাকার কাজ করেছে, যেটা আমরা খুব সহজেই বের করে ফেলবো। আমাদের একটু সময় দিন। দেখুন ইন্সপেক্টর জেসমিন, এক হাত দিয়ে কখনো তালি বাজে না, তালি বাজাতে হলে 2 হাত দিয়ে তালি বাজাতে হয়। ঠিক তেমনি ছেলেটি এসব একা করেছে না, বরং তার একটি গ্যাং আছে। আর সে শুধু একজন হ্যাকার নয়, বরং দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বা টেররিস্ট। যত তাড়াতাড়ি সম্ভব তাকে তোমরা ধরার ব্যবস্থা করো, নয়তো চাকরি রিজাইন দিয়ে হাতে চুড়ি পরে ঘরে বসে থাকো। কেন বাংলাদেশের কি আইন বাহিনীর অভাব পড়েছে? বাংলাদেশের প্রায় আর্মি বাহিনী, আর্মি প্যারালাল বাহিনী, সোর্স বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, স্পেশাল কমান্ডো বাহিনী, আর কত বাহিনী চাই? দেশে এতগুলো আইনের ব্যবস্থা থাকেও অপরাধীরা কি করে ঘুরে বেড়াতে পারে? স্যার, আমরা তো চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি আইন বাহিনী তাদের নিজেদের মতো করে চেষ্টা করছে অপরাধীকে ধরার জন্য। আমরা তো কেউ হাতে চুরি পরে বসেনি স্যার। ও জাস্ট সেট আপ। আমি তোমাদের কাছে কোনো লেকচার শুনতে চাইনি। তোমাদের আগামী 72 ঘন্টা সময় দেওয়া হলো। এবার 2 ঘন্টার মধ্যে এতগুলো মেয়ে কিভাবে সুইসাইড করলো তারা পুরো ডিটেলস জমা দিতে হবে সরকারের কাছে। অপর মহল থেকে প্রচুর কথা শুনতে হচ্ছে আমাকে। ওকে স্যার, ঠিক আছে। এই বলে আইনজীবী সাহেব ফোন কেটে দেয়। অনেকগুলো কথা শুনে এটা শুনে জেসমিন সহ বিভিন্ন আইন বাহিনীর প্রধান অফিসাররা বেশ ক্ষেপে গেছে এই হ্যাকারের ওপর। কিন্তু কি বা করতে পারবে? তাকে সোজা সাইবার ওয়ার্ল্ডের রাজা। মিটিং শেষ করে কনফারেন্স রুম থেকে যখনই সবাই বের হতে যাবে, ঠিক তখনই সুমন বলে ওঠে পেছন থেকে, ম্যাম 1 মিনিট যাবেন না প্লিজ, সবাই একটু ধৈর্য ধরুন। আমি ওই ছেলেটার লোকেশন ট্র্যাক করে ফেলেছি এবং তার সাইবার হ্যাক করে ফেলেছি। তার সকল ডেটা এবং ডিভাইস এখন আমাদের নিজের আছে। ছেলেটি আমাদের এখান থেকে প্রায় 500 থেকে 600 কিলোমিটার দূরে আছে, অর্থাৎ রংপুর বিভাগের আশেপাশে ছেলেটি অবস্থান করছে। তবে আমি ওর পুরো সাইবার জুড়ে চেক করলাম, কোনো কিছু ভিডিও বা এমন কোনো পিক বা তেমন কোনো কিছু পেলাম না যেটাকে সন্দেহজনক কিছু ধরা পড়বে। এই জিমেল থেকে প্রত্যেকটি মেয়ের ফোনের ডেটা ও সাইবার হ্যাক করে ছিল। এ রহস্যটা কি সেই ছেলেটাকে ধরতে পারলেই বোঝা যাবে। গুড জব সুমন। ওখানকার অফিসারদের সাথে আমি এখনই যোগাযোগ করে ছেলেটিকে গ্রেফতার করার ব্যবস্থা করছি। তুমি ততক্ষণে আরো ভালো করে সাইবারগুলো চেক করো। ওকে ম্যাম, ঠিক আছে। এই বলে ইন্সপেক্টর জেসমিন রংপুর বিভাগের র্যাব বাহিনীর সিনিয়র ইন্সপেক্টর জুয়েলের সাথে কন্ট্যাক্ট করে। একে একে সব খুলে বলতে শুরু করে ইন্সপেক্টর জেসমিন। হ্যালো স্যার, আমি সিনিয়র ইন্সপেক্টর জেসমিন বলছি। আপনাদের একটু সাহায্য প্রয়োজন পড়েছে আমাদের। জি ম্যাম, বলুন আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমাদের টিম আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছে।
আপনি নিশ্চয়ই শুনেছেন শহরে এসব আজব ঘটনা ঘটছে। হ্যাকাররা তাদের দখলে আমাদের দেশটাকে নিয়ে নিয়েছে এবং বিভিন্ন এলাকাতে যেসব মেয়ে আত্মহত্যা করছে তাদের মোবাইল ফোনের সাইবার এবং ডাটা ফাইল কেউ হ্যাক করেছিল, যেটাতে এমন কিছু ছিল যার কারণে মেয়েরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এবং এই হ্যাকার বর্তমান অবস্থান করছে আমাদের রংপুর বিভাগের আশেপাশে। আমরা আপনাকে তার লোকেশন সেন্ড করছি। আপনি লোকেশন অনুযায়ী তাকে গ্রেফতার করুন এবং আমরা সেখানে পৌঁছে তাকে নিয়ে আসবো আমাদের নিজেদের হাতে। ওকে ম্যাম, ঠিক আছে। আমি আমার ফোর্সের মাধ্যমে এখনই তার লোকেশন ট্র্যাক করে তাকে তার ওই জায়গা থেকে তুলে নিয়ে আসতেছি। ততক্ষণে আপনি আপনার টিম নিয়ে চলে আসুন আমাদের রংপুর বিভাগে। ওকে, ঠিক আছে স্যার। এই বলে মিস্টার জুয়েল সাহেব তার স্পেশাল র্যাব বাহিনী নিয়ে বেরিয়ে পড়ে অজ্ঞাত হ্যাকারটির ধরার উদ্দেশ্যে। অন্যদিকে ইন্সপেক্টর জেসমিন ও তার টিম বেরিয়ে পড়েছে। ইন্সপেক্টর জেসমিন, ইন্সপেক্টর শালিনী, ইন্সপেক্টর রফিক মোল্লা, ইন্সপেক্টর আদনান সাহেব, প্রায় 35টি বাহিনী বেরিয়ে পড়েছে পুরো রংপুর বিভাগে থেকে ঘিরে ফেলার উদ্দেশ্যে। লোকেশন অনুযায়ী জুয়েল সাহেব র্যাব বাহিনীকে নিয়ে পৌঁছে যায় রংপুর বিভাগের পাশের ছোট্ট একটি বস্তিতে। মাটি থেকে শুরু করে আকাশ পর্যন্ত পুরো সৈন্যবাহিনী ঘিরে রেখেছে পুরো রংপুর বিভাগটাতে। প্রায় 18টি বাহিনী আকাশপথে পাড়ি জমিয়েছে, আর বাকি যেসব বাহিনী আছে তারা ঘিরে রেখেছে রংপুর বিভাগটিকে। গুটি গুটি পায়ে প্রবেশ করে সেই বাড়ির ভিতরে। এলাকাবাসী এতগুলো সৈন্যবাহিনী দেখে হুড়মুড় করে বেরিয়ে আসে। বাড়িটিকে চারদিক থেকে ঘিরে রাখার পর জুয়েল সাহেব মাইকের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে বলে ওঠে, আমি 1 থেকে 10 অবধি পর্যন্ত করব। বাড়ির ভেতরে কে আছো সরাসরি বেরিয়ে আসো, না হলে ফায়ার করতে বাধ্য হব। তবুও বাড়ির ভেতর থেকে কেউ বের হচ্ছে না। ছেলেটি ভয়ে ও আতঙ্কে ঘরের খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। ঘর থেকে বেরিয়ে আসে দুজন মানুষ, একজন পুরুষ আর একজন মহিলা। তাদেরকে দেখে ইন্সপেক্টর জুয়েল বলে ওঠে, কে আপনারা? আপনাদের পরিবার আর কে কে আছে? সব কটা সদস্যকে বাইরে বের হতে বলুন। কিন্তু স্যার, মই কি কইছু যে মুখ তোমার ধরবা আইছেন? আপনার পুরনো ভাইটা ক্রিমিনাল দিয়ে ভরা আছে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি দেশে যে এতগুলো মার্ডার হয়েছে এবং তার টাকা লুটপাট হয়েছে, সবকিছুর পেছনে আপনার বাড়ির কেউ একজন জড়িত আছে। এটা কি কইতেছেন স্যার? এটা কি করে সম্ভব? মই মোর স্ত্রী আর মোর একটা ছেলে বাড়িতে আছি, তাইলে আমরা কলঙ্কের ক্রিমিনাল হন? ওকে, ঠিক আছে, আমি আপনার ছেলেকে রাখুন। তার মুখ থেকে আমরা সবকিছু শুনতে চাই। ও ঠিক আছে স্যার, এখনই ডাকতেছি। এই বুলেট কইরে বেটা, বাইরে আইতো, তোকে খুঁজতেছে। কিন্তু ভেতর থেকে কারো শব্দ শোনা যাচ্ছে না। জামাল শিকদার একের পর এক ডেকেই চলেছে তার ছেলেকে, কিন্তু ঘর থেকে কারো কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। এটা দেখে ইন্সপেক্টর জুয়েল সাহেব চোখের ইশারায় তার সৈন্যবাহিনীকে ভেতরে প্রবেশ করতে বলে এবং ভেতর থেকে বুলেট নামে সে ছেলেটিকে বের করে আনে। ছেলেটিকে বাইরে আনার সাথে সাথে ছেলেটি কাঁদতে কাঁদতে বলে ওঠে, স্যার আমি কিছু করিনি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে স্যার, আমি এরকম করব না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর কোনো কথা নয়, এক্ষুনি ছেলেটাকে গ্রেফতার করো এবং নিয়ে চলো আমাদের হাজতখানায়। এটা শুনে ছেলেটির বাবা জামাল শিকদার ইন্সপেক্টর জুয়েলের উদ্দেশ্যে বলে ওঠে, এটা কি করছেন স্যার? মোর এটা মাত্র ছোঁয়া, এটা আরো তোমরা ধরে লেবা যাবা চাইছেন? মোর বংশের প্রতীপ তো দেখছু তোমরা নিভে ছাড়বেন কেন স্যার? শত ভাইরাল মতো ব্যবহার করছেন। ওই ইউ জাস্ট সেট আপ। আইনের কাছে বাধা দিতে আসলে আপনাকেও গ্রেফতার করতে বাধ্য হব। সো আইনের সাথে কোঅপারেট করুন। জামাল শিকদার এটা শুনে ভয়ে আর কিছু বলে না। জুয়েল সাহেব ও তার র্যাব বাহিনীকে নিয়ে বেরিয়ে পড়ে অটোয়ারি পঞ্চগড়ের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা অতিক্রম করে চলে আসে অটোয়ারি পঞ্চগড়ে। এখানে বুলেট নামে সে ছেলেটিকে তুলে দেয় ইন্সপেক্টর জেসমিনের হাতে এবং জুয়েল সাহেব তার র্যাব বাহিনীকে নিয়ে বেরিয়ে পড়ে আবার রংপুর বিভাগের উদ্দেশ্যে। এবার ছেলেটিকে ইন্সপেক্টর জেসমিনের সামনে রাখা হয়। ইন্সপেক্টর জেসমিন ধারাবাহিকভাবে বলতে শুরু করে, তুমি যে অপরাধগুলো করেছো এর জন্য তোমার ফাঁসি অবধি হতে পারে। এখন কোনো ভূমিকা ছাড়াই বলো তোমার সাথে কি কি হয়েছে। তুমি এসব কাজ কেন করছো? তোমার কারণে বাংলাদেশের প্রায় 87,191 গ্রাম শহরে হাজারো মেয়ের লাশ বের হয়েছে তাদের ঘর থেকে। কি এমন করেছিল সে মেয়েগুলোর সাথে? বুলেট নামে সেই ছেলেটি এবার কাঁদতে কাঁদতে ন্যাকামি চুকামি খাচ্ছে। অতঃপর সে কাঁদতে কাঁদতে ইন্সপেক্টর জেসমিন ও তার টিমের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম আমি সবসময় মোবাইল ফোন ইউজ করতে বেশি ভালোবাসতাম। আমি সবসময় ইন্টারনেটের কালো দুনিয়ায় নিজেকে বেশি অগোছালো করতাম। আমার খুব আগ্রহ ছিল এই হ্যাকিং সম্বন্ধে।
আমি হ্যাকিংকে এখনও পারদর্শী নই। আমি সারা রাত সারাদিন ভোর ফোন ইউজ করতে করতে এক পর্যায়ে হ্যাকিং করতে শিখে যাই। একদিন আমি একটা হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করি এবং সেখানে আমি কিছু ভিডিও দেখতে পাই। কিছু মেয়ে অবৈধভাবে দেহ ব্যবসা করছে ওপেনলি। এই ভিডিও দেখে আমি হতবাক হয়ে যাই। তারপর আমি ওই মেয়েগুলো ফেসবুক আইডি হ্যাক করে এবং তাদের পুরো সাইবার ডাটা নিজের আয়ত্ত নিয়ে আসি এবং সেখানে দেখতে পাই অনেক ছেলের সাথেই তাদের অন্তরঙ্গের বিভিন্ন পিক রয়েছে। আমি সেগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করিনি। আমি সেগুলো আমার কম্পিউটার সাইবার এক্সপোর্টে নামে একটা ফাইল সেভ করে দিয়েছিলাম। আর এটাই হয়েছে আমার জীবনের জন্য কাল। কে বা কারা আমার কম্পিউটার সাইবার হ্যাক করেছে এবং আমার এক্সপোর্ট নামের সেই ফাইলটা নিজের আয়ত্তে নিয়েছে। তারপর থেকে শুরু হয় ওই মেয়েগুলোর মৃত্যু খেলা। আমি কোনো কিছুই জানি না, আমি শুধু হ্যাক করেছিলাম আর প্রতি রাতে ওই মেয়েগুলো দেখে নিজের নেশা কাটাতাম। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে বাঁচান। ওখানে আরও অনেক পিক ছিল এবং অনেক ব্যাংকের এবং হসপিটালের বিভিন্ন ডাটা ফাইল, সিসিটিভি ফুটেজ যেগুলো আমি হ্যাক করে রেখেছিলাম সবাই অজ্ঞাত হ্যাকারটি হ্যাকিং করে নিয়েছে। বুলেটের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সকল অফিসার হতবাক। এতটুকু বয়সের ছেলেটি কি করে এত সব করতে পারে এটা ভেবে। এটা শুনে রাগের মাথায় ইন্সপেক্টর জেসমিন কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় বুলেটের গালে আর বলে ওঠে, তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, এর শাস্তি তো তুমি পাবে, কারণ তোমার একটা ভুলের জন্য হাজার হাজার মেয়ে প্রাণ হারিয়েছে। যতদিন না আমরা ওই ক্রিমিনালটাকে খুঁজে পাচ্ছি ততদিন অবধি তোমাকে হাজতেই থাকতে হবে। নিয়ে যাও ওকে। এইভাবে কেটে যায় আরো 2 দিন। এখন আগের থেকে পরিবেশটা একটু শান্ত হয়েছে। মানুষ এখন ফোন ইউজ করে। নিজের একাকিত্ব কাটানোর জন্য মানুষ বাইরে বের হয়েছে। তবুও হাজার হাজার মানুষ ও গ্রামবাসী আতঙ্কে রয়েছে। ইন্সপেক্টর জেসমিন, ইন্সপেক্টর রফিক মোল্লা, ইন্সপেক্টর শালিনী, ইন্সপেক্টর জুয়েল ও আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন আইন বাহিনী তারা তাদের নিজেদের মতো তদন্ত চালিয়ে যাচ্ছে এই ক্রিমিনালটাকে ধরার জন্য। এইভাবে কেটে যায় আরো 2 দিন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমন এই 2 দিনে রাত দিন ভোর কাজ করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই সুমন এবার সবার উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম, বিশ্বের ইন্টারনেটের কালো দুনিয়া ও সাইবার ওয়ার্ল্ডের হ্যাকারদের মধ্যে বিশ্বের সেরা 5 জন আমাদের কয়েদিখানায় আছে। তাদের দিয়ে যদি ওই হ্যাকারদের ধরতে পারি তাহলে কেমন হবে? কিভাবে এটা সম্ভব? যেমন কোনো উদাহরণ দাও। ম্যাম, আমাদের এই 5 জন অপরাধীকে একটা অফার দিতে হবে। তারা যদি এই সব হ্যাকারদের ধরিয়ে দিতে পারে তাহলে তাদের বেকসুর খালাস দেওয়া হবে। এমনিতে তারা আর 2টি মাস জেলে আছে, তারপরে তো ছাড়া পাবেই। এবং এই 5 জন অপরাধী বিভিন্ন এটিএম, ব্যাংক, অনেক হ্যাকিংয়ের কাজের অপরাধে র্যাব তাদেরকে গ্রেফতার করেছে। কারা সেই 5 জন হ্যাকার জনগোষ্ঠী? জি ম্যাম, সারা বিশ্বে 918টি হ্যাকার টিমের পর যে 5টি রয়েছে গ্রে হার্ট হ্যাকার, এই হ্যাকার টিমটি বিশ্বের অন্যান্য টিমের থেকেও 32তম স্থানে আছে। আমরা ওই হ্যাকারদের মাধ্যমে অতি তাড়াতাড়ি তাদেরকে ধরতে পারবো। রাফি, মাহমুদ, রাজ, রাকিব, আরিফ, এই 5 জন হচ্ছে সেই ক্রিমিনাল সাইবারের হ্যাকার। ওকে, সে 5 জনকে নিয়ে আসো। ইন্সপেক্টর জেসমিনের কথা মতো সেই 5 জন সাইবার ক্রিমিনালকে হাজির করা হয় তার সামনে। তারপর ইন্সপেক্টর জেসমিন বলে ওঠে, জেল থেকে বের হওয়ার ইচ্ছা আছে? ওকে, ঠিক আছে, তোমাদের জেল থেকে মুক্তি দেয়া হবে, কিন্তু একটা শর্তে। তোমরা নিশ্চয়ই শুনেছো বাংলাদেশে এক হ্যাকার জনগোষ্ঠী প্রবেশ করেছে যারা বর্তমান পুরো সাইবার ওয়ার্ল্ড হ্যাক করেছে, যাদের সাথে বিশ্বের কোনো হ্যাকার পেরে উঠছে না। সেদিনের সাথে তোমাদের 5 জনকে লড়তে হবে এবং এ পর্যন্ত তারা যত সাইবার ডাটা এবং বিভিন্ন দেশের সম্পদ লোড করেছে তা ফেরত আনতে হবে। আরে ম্যাম, এটা আমাদের বাঁ হাতের কাজ। আমরা রাজি, আপনার শর্তে। বিনিময়ে আমাদেরকে কিন্তু জেল থেকে বের করতে হবে। ওকে বের করা হবে। ওকে, ঠিক আছে। আমাদের 5 জনের জন্য 5টি কম্পিউটার দিন এবং ওই হ্যাকারের সম্বন্ধে যা জানেন তা বলুন। রফিক কথা মতো তাদের 5 জনকে কম্পিউটার দেওয়া হয়। ধীরে ধীরে রাফি একটা সাইবারে প্রবেশ করে এবং বিভিন্ন অ্যাপ ও টুইস্টের মাধ্যমে সাইবার ওয়ার্ল্ডের সেই অজ্ঞাত হ্যাকারটির কম্পিউটারে প্রবেশ করতে চেষ্টা করছে। এবার রাফি বলে ওঠে, রাজ, তুমি ক্যালকুলেটর অপশানটি ওপেন করো এবং সেখানে প্রবেশ করো এবং সেখানে 10 ডিজিটের একটা কোড ইউজ করে আমার লোকেশন ট্র্যাক করো দ্রুত অ্যান্ড ফাস্ট। আর রকি, তুমি ডাক ফাইলটি ওপেন করো। ওটার মাধ্যমে আমরা তাকে ধরতে পারবো। আমি তার সাইবারে অলরেডি প্রবেশ করেছি, দ্রুত। ভাই, 10 ডিজিটের কোড নিচ্ছে না, মনে হচ্ছে সে আরও হার্ড পাসওয়ার্ড দিয়েছে। ভাই, আমি অলরেডি তার সার্ভারে ঢুকে গেছি। আমি তার সার্ভারের ডাটা নিজের আয়ত্তে নিয়ে আসা শুরু করেছি। ড্রাক ওয়েভ,
অ্যাপটি ওপেন করা না হলে আমরা বিপদে পড়তে পারি। ও মাই গড, দ্রুত কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো বন্ধ কর, সমস্ত ডাটা ক্যান্সেল করো। কিন্তু কেন ভাই? আর কিছুক্ষণের মধ্যেই আমরা তার লোকেশন ট্র্যাক করতে পারবো। আরে বেটা, আগে নিজের জীবন বাঁচা, পরে তার লোকেশন ট্র্যাক করিস। রাফি ভাই, আমি আমার কম্পিউটারের সার্ভারে প্রবেশ করতে পারছি না, সকল ডাটা ক্যান্সেল হয়ে গেছে। দ্রুত কম্পিউটার বন্ধ কর, না হলে বিপদ আছে। কারণ সেই ইন্টারনেট প্রেজেন্ট মানে যেগুলো আমরা বিভিন্ন ডাটা বা সাইবারগুলোতে সার্চ করি এবং আমাদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে এক্সেস করতে পারি, যেটাকে পৃথিবীর যে কোনো ইউজার কোনো ল্যাপটপ পিসির অ্যাক্সেস করতে পারে। ডিপি ওয়েব, যেটা কিনা হলো ইন্টারনেটের সবথেকে বড় অংশ। এখানে এমন এমন ওয়েব পেজ থাকে যেখানে এক্সরে করার জন্য আপনাকে আপনার আইডি বা পাসওয়ার্ডের প্রয়োজন হয়। আমরা তার সাইবারে প্রবেশ করেছি, সে সেটা টের পেয়ে গেছে। অলরেডি সে উল্টো হ্যাকিং করা শুরু করে দিয়েছে এবং আমাদের কম্পিউটারের ব্রাউজারে একটা লিঙ্ক শেয়ার করেছে, যেটা কিছুক্ষণের মধ্যে ব্লাস্ট হবে। এই অ্যাপটি খুবই ভয়ানক। সে অলরেডি ফায়ারফক্সের অফ করার মাধ্যমে আমাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করেছে। এই অ্যাপটির মাধ্যমে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় ব্লাস্ট করা যায়। এটি পাওয়ারফুল একটি অ্যাপ। ও মাই গড, দ্রুত এখান থেকে পালিয়ে যাও, এখনই ব্লাস্ট হবে। এটা বলে সবাই দ্রুত সেই কনফারেন্সের রুম থেকে পালিয়ে যায়। পালিয়ে যাবার 1 মিনিটের পর একের পর এক কম্পিউটার ব্লাস্ট হতে থাকে। মুহূর্তের মধ্যে পুরো বিল্ডিংটা বোম ব্লাস্টে দুমড়ে মুচড়ে ভেঙে মাটিতে হ্যাকাকার হয়ে যায়। এটা দেখে সবাই হতবাক। অতঃপর খুব দ্রুত রাফি নামে সেই হ্যাকার ছেলেটি বলে ওঠে, ম্যাম, দ্রুত আপনার ফোনটা অন করুন। ওখানে একটা মেসেজ এসেছে, যেটা আমি লগ ইন করে আপনার ফোনে পাঠিয়েছি বোম ব্লাস্ট হওয়ার কয়েক মিনিট আগে। মানে আমার ফোনও কি ব্লাস্ট হবে নাকি? ম্যাম, আপনার ফোন ব্লাস্ট হবে না, বরং ওই হ্যাকার ওখানে একটা মেল পাঠিয়েছে। ওই মেলটা ব্লাস্ট হওয়ার কয়েক মিনিট আগেই এসেছিল, যেটা কম্পিউটার থেকে কোনোভাবেই পড়া সম্ভব ছিল না। তাই আমি খুব দ্রুত সাবধানতার সাথে আপনার ফোনে ওটা পাঠিয়ে দিয়েছি। রাফির কথা মতো জেসমিন তার ফোনটা ওপেন করে, দেখতে পায় সত্যি সেখানে একটা মেসেজ শো করছে। মেসেজে লেখা আছে, হ্যাকারের এরকম হুঙ্কার শুনে উপস্থিত থাকা সবাই থরথর করে কাঁপছে। জানি না সামনে কি বিপদ আসতে চলেছে সবার মাঝে। কিছুক্ষণের মধ্যে আইনজীবী সাহেব ফোন করে ইন্সপেক্টর জেসমিনের নাম্বারে ফোনের ওপাশ থেকে বলছে, তুমি এটা কি করেছো? কি তুমি জানো তুমি কত বড় একটা ভুল করেছো? সাধারণ মানুষের জীবন তুমি বিপদের মুখে ফেলে দিয়েছো। যে 250 কোটি টাকা হ্যাকার হ্যাক করেছিল সেটা ফেরত দিয়েছে সম্পূর্ণভাবে। কিন্তু দুঃখজনক খবর হলো হাসপাতালের সাইবার হ্যাক করা হয়েছে, যেখানে হাজার হাজার রোগের অপারেশনের ফাইল ঠিক করা ছিল, বিভিন্ন সামরিক ওষুধের সিম্বল ছিল, আরও অনেক কিছু। সব কিছু হ্যাকার হ্যাক করে নিয়েছে তারা নিজেরা। এতে এখন ডাক্তার বিনা নোটিশে কিভাবে রোগের চিকিৎসা করবে? কিন্তু স্যার, আপনারা তো তাকে ট্যাগ করতে বলেছেন, আর আমরা তাকে ট্যাগ করেছি। ও জাস্ট সেট আপ ইন্সপেক্টর জেসমিন, তোমাকে আমি তাকে ট্যাগ করতে বলেছি। তার ডিভাইস, তার ফোল্ডার, তার ফাইল হ্যাক করে নিয়ে আসতে বলিনি, যেটা তুমি ভুল করেছো। এবং তোমার ভুলের মাসুল সারা বিশ্ববাসীকে দিতে হচ্ছে। তুমি জানো অলরেডি হসপিটালে করিডোরের কতজন মানুষ মারা গেছে। ডাক্তার রোগীদের চিকিৎসা দিতে পারছে না, অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে শত শত মানুষ। সরি স্যার, আমরা বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। দ্রুত তাকে ট্র্যাক করো। সে বাংলাদেশের মধ্যে আছে। বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তাকে খুঁজে বের করো। অলরেডি আমি আমাদের সিক্রেট এজেন্ট টিম বাহিনীকে লাগিয়ে দিয়েছি তাকে খোঁজার উদ্দেশ্যে। ওকে স্যার, ঠিক আছে। এই বলে আইনজীবী সাহেব ফোন কেটে দেয়। সারা শরীর আগে ফেটে যাচ্ছে জেসমিনের। এই মুহূর্তে হ্যাকারকে নিজের সামনে পেলে কি যে করতো সে নিজেও জানে না। জেসমিন সহ পুরো আইন বাহিনী এই প্রথম এইরকম কোনো কেসের সামনে পড়েছে, যেটা কিনা শুধু রহস্যময় আর গোলকধাঁধা। ইন্টারনেটের কালো দুনিয়া, হাদেও জানে না সামনে কি বা কি হতে চলেছে তাদের সাথে। আদৌ রহস্যময় হ্যাকার ছেলেটিকে ধরতে পারবে কিনা, এইসব ভাবতেই সবাই ঠিক তখনই সাইবার ক্রিমিনাল রাফি বলে ওঠে, ম্যাম, আমি এমন একজনকে চিনি যে ইন্টারনেটের কালো দুনিয়ার গোলকধাঁধার সব কিছু জানে। সেরকম অনেক কেস সলভ করেছে। আপনারা চাইলে আমি তার সাথে যোগাযোগ করতে পারি। ওকে ঠিক আছে,
ওই হ্যাকারকে ধরার জন্য যা যা করণীয় সবকিছু করতে পারো তোমরা। ওকে ম্যাম। এই বলে রাফি ওই হ্যাকারদের সাথে কন্ট্যাক্ট করতে বসে যায় কম্পিউটার স্ক্রিনের সামনে। ড্রাগস অফ সাইডের একটি গুগল অ্যাডসেন্সে প্রবেশ করে রাফি। ইন্টারনেট প্রেজেন্ট সাইবারের অফসাইডে প্রবেশ করে 3 ডটে 3 বার ক্লিক করে। সাথে সাথে 4 ডিজিজনদের একটা কোড সংখ্যা আসে। কোডটিকে কপি করে রাফি ক্যালকুলেটরে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করে, সেখানে পোস্ট করে দেয়। সাথে সাথে কোডটি ভেরিফাই হয়ে লগ ইন হয়ে যায় জিমেলটি। সাথে সাথেই কোডটি ভেরিফাই হয়ে লগ ইন হয়ে যায় জিমেলটি এবং সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যায় রাফি। নোটিফিকেশনে লেখা আছে, হু আর ইউ ম্যান? ভাই আমি রাফি। হু আর ইউ রাফি? ওই যে সাইবার ক্রিমিনাল রাফি। বল। ভাই একটা সাহায্য লাগবে। দেশের যে পরিস্থিতি বর্তমানে প্রচুর খারাপ অবস্থা দেশের। একটা হ্যাকার জনগোষ্ঠী ঢুকেছে যেটা পুরো দেশটাকে নাচাচ্ছে। ও হার্ট হ্যাকারের কথা বলছো? জি ভাই, তাকে ধরতে আপনার সাহায্য লাগবে। আমি জানি ইন্টারনেটের কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডে আপনি একমাত্র রাজা, সে পুরো ইন্টারনেট দুনিয়াকে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, তাতে কি হয়েছে, কিন্তু আমি তো সাহায্য করতে পারবো না, কারণ দেশবাসীকে বুঝতে হবে প্রত্যেক হ্যাকার খারাপ না। দেশের অযোগ্য লোকরাও এমন সময় দেশের কাজে লাগে। মানে কি হয়েছে তাই আমি কোনো কিছু বুঝতে পারছি না। আপনি এখন সাহায্য করবেন কিনা? না, আমি কোনোভাবেই সাহায্য করব না। দেখি বাংলাদেশের আইন বাহিনীর কত ক্ষমতা যে একজন ক্রিমিনালকে তারা নিজেরাই ধরতে পারে। এই কথা শুনে রাফির একটু সন্দেহ হয়, তাই রাফি সবাইকে চুপ থাকতে বলে। হঠাৎ করেই বলে ওঠে, তার মানে তুমি সাহায্য করতে চাইছো না এই কারণে? কারণ এই সবের পিছনে মাস্টার মাইন্ড তো তুমি তো এইসব করে তুমি কি ভেবেছো আমরা কোনো কিছুই জানি না? কারণ পুরো ইন্টারনেট দুনিয়া তোমার হাতে চলে। তুমি চাইলে পুরো ইন্টারনেট বন্ধ করে দিতে পারো, আবার চাইলে তুমি ইন্টারনেটের সব ডাটা সাইবারের সাথে অন্য দেশের সাথে কানেকশন করে যুদ্ধ লাগিয়ে দিতে পারো। তোমার কাছে এমন এমন প্রযুক্তি আছে যেটা এক দেশ থেকে অন্য দেশে লোকেশন চেঞ্জ হতে পারে, কিন্তু তুমি এক জায়গাতেই বসে আছো। কেন সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছো ভাই? এবার রাফির বলা কথাগুলো শুনে উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে ওই হ্যাকারটি। হাসতে হাসতে বলে ওঠে, তুমি ঠিক ধরেছো, সেই ক্রিমিনাল দ্য টেররিস্ট আমি নিজেই। দেশবাসীর কথা বলছো? আরে দেশবাসী সেদিন আমাকে নিয়ে উপহাস করেছে আমাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা রং তামাশা, আর ওই আইন বাহিনী আমাকে নিয়ে করেছে তামাশা। তাই তো আমি আমার দেখাচ্ছি এবার খেলা। আমি যেভাবে নাচাবো পুরো বাংলাদেশটাকে সেভাবেই নাচতে হবে। কেবল তো শুধুমাত্র একটা ব্যাংক এটিএম লুট করেছি, তাও আবার সেটা ফেরত দিয়েছি। স্কুল, মাদ্রাসা, কলেজ বোম ব্লাস্ট করেছি। ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের ফোনে ভাইরাস সেট করে দিয়েছি। হ্যাকারদের হ্যাকিং করা বিভিন্ন ক্রাইসিসের গোপন ভিডিও, ছবি নিজের আয়ত্তে হ্যাকিং করে এনেছি, আর সেটা ছড়িয়ে দিয়েছি পুরো ইন্টারনেট জগতে, যার কারণে 64টি জেলায় প্রায় অধিকাংশ মেয়েরাই সমাজে মুখ দেখাতে পারবে না বলে আত্মহত্যা করেছে। হাসপাতালের সাইবার হ্যাক করেছি, যেখানে সকল কালোবাজারের কাজ কারবার করা হতো। আর কত পাওয়ার দেখাবো আমি আমার, আরো অনেক খেলা দেখাতে বাকি আছে এই বিশ্ববাসীকে। কিন্তু ভাই তুমি একজন ভালো মানুষ, তোমার এসব করে লাভ কি? তুমি তো সাধারণ মানুষের উপকার করতে, তাহলে হঠাৎ করে তোমার কি এমন হলো যে সাধারণ মানুষের জীবন নিতে উঠে পড়ে লেগেছো? আরে পাগলা, আমি কোনো সাধারণ মানুষের জীবন নেইনি। জীবন তো নিয়েছি তাদের যারা অন্যায় কাজে যুক্ত আছে কালোবাজারের সাথে, ইন্টারনেটের কালো দুনিয়ার প্রযুক্তির সাথে, আর সবশেষে মাই পাওয়ার। আমি আমার পাওয়ার দেখানোর জন্য এত সব করেছি। তোকে বলে রাখি, পারলে আটকে দেখা। তোরা সেই 5 জন সাইবার ক্রিমিনাল হ্যাকার আর বাংলাদেশের পুরো আইন বাহিনী। গুড বাই। এটা বলে সাইবার ওয়ার্ল্ডের হার্ট হ্যাকার ফোন কেটে দেয়। অতঃপর রাফি বলে ওঠে, ম্যাম আমরা ছেলে আছি, ভালো আছি। এমনিতে আমরা 2 মাস পরে জেল থেকে বের হব। শুধু নিজের প্রাণটাকে হারানোর কোনো মানেই হয় না। আমি বুদ্ধি খাটিয়ে তার পেট থেকে সকল তথ্য বের করে নিয়েছি। আসলে তার সাথে টক্কর দেওয়া সম্ভব না, কারণ সেই পুরো আন্ডারওয়ার্ল্ডের নেট দুনিয়ার রাজা, আর সে এত সহজে কোনো কিছু করে না।
তাকে নিশ্চয়ই আপনার আইন বাহিনী কোনো কিছু করেছে, যার কারণে সে আইন বাহিনীর উপরে ভীষণ ক্ষেপে আছে, আর আইন বাহিনীর উপর ক্ষেপে গিয়ে সে এত কিছু করছে। তাহলে এখন আমাদের করণীয় কি? জানি না ম্যাম, সে বলেছে খেলা আরও বাকি আছে, দেখো আগে ক্যা ক্যা হোতা হ্যায়। সবাই হতাশায় ভুগছে। হঠাৎ করে সাংবাদিক ব্রেকিং নিউজে জানায় বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় শহরে ঘটে গেছে আরও একটি মিরাক্কেল বিষয়, যেটি কিনা বর্তমানে পুরো ইন্টারনেটের কালো দুনিয়াকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যুদ্ধ লেগে গেছে সাইবার ওয়ার্ল্ডের হ্যাকারদের মাঝে। এর মধ্যে পাওয়া ব্রেকিং নিউজ, পাকিস্তানের হ্যাকার জানিয়েছে বাংলাদেশি হ্যাকারদেরকে তাদের সকল ডাটা ইনপুট ও সাইবার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ফোল্ডার যদি ফেরত না দেওয়া হয় তাহলে যুদ্ধ লেগে যাবে বাংলাদেশের সাইবার হ্যাকারদের সাথে। অথচ বাংলাদেশি হ্যাকাররা বলছে তারা এটা কোনোভাবেই করেনি। তবে এটা কার কাজ? অথচ পাকিস্তানের হ্যাকার ও অস্ট্রেলিয়ার হ্যাকার বলছে এটা বাংলাদেশি কোনো হ্যাকারের কাজ। বর্তমানে পুরো সাইবার ওয়ার্ল্ডটাকে দখল করে নিয়েছে। তবে কি এই সেই অজ্ঞাত হ্যাকার যার নামে পুরো কালো দুনিয়া চলছে? এইরকম খবর পেতে এক্ষুনি চ্যানেলটিকে ভিজিট করুন। টিভি স্ক্রিনে সাংবাদিকের বলা কথাগুলো শুনে সবাই হতবাক, কারণ তারা জানে একবার সাইবার ওয়ার্ল্ডের হ্যাকারদের সাথে হ্যাকারে যুদ্ধ লেগে গেলে দেশের আর দেশ বলে কোনো অস্তিত্বই থাকবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমন সহ তার বাকি সদস্যরা লেগে পড়ে উঠেছে সকল সমস্যার সমাধান করতে। অতঃপর সুমন অনেক সফটওয়্যার ঘাটাঘাটি করার পরে প্ল্যাটফর্ম নামের একটি সফটওয়্যারে গিয়ে লোকেশন ট্যাগ করে জানতে পারে বর্তমানে পঞ্চগড়ের আশেপাশে অবস্থান করেছে, অর্থাৎ তাদের থেকে কয়েকশো কিলোমিটার দূরে, এবং তার বর্তমান অবস্থান ও পরিবারের সদস্যদের সব ডিটেলস চলে আসে সুমনের সামনে। সুমন এটা দেখে বলে ওঠে, ম্যাম, আমি তার লোকেশন ট্র্যাক করে ফেলেছি। পঞ্চগড়ের আশেপাশে আছে। পরিবার বলতে তেমন আর কেউ নেই। মা গৃহিণী ছিল, বাবা ছিল সেনাবাহিনীর অফিসার। অনেক ঘাটাঘাটি করে শুধু এইটুকু তথ্য বের করতে পেরেছি। এখনো লোকেশন ট্র্যাক করা যাচ্ছে? জি ম্যাম। অতঃপর তারা প্রায় 18টি টিম বাহিনী বেরিয়ে পড়ে লোকেশন অনুযায়ী হ্যাকার গোষ্ঠীকে ধরার উদ্দেশ্যে। চলে আসে পঞ্চগড় হারিভাষা। সেখানকার পার্শ্ববর্তী একটা গ্রামের লোকেশন অনুযায়ী পৌঁছে যায় টিম বাহিনী। চারিদিক দিয়ে এলাকাটাকে ঘিরে ফেলে। লোকেশন অনুযায়ী সে বাড়ির ভেতরে প্রবেশ করে আইন বাহিনী। পুরো বাড়িটাকে সেনা দিয়ে ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে আইন বাহিনীর এইরকম কর্মকাণ্ড দেখে উচ্চস্বরে হাসছে হ্যাকার গোষ্ঠী। প্রথম 5টি দল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। বাহির ভেতরটা চারিদিক দিয়ে ঘিরে ফেলে কয়েকজন দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। অতঃপর চেয়ারে কেউ একজন হেলান দিয়ে বসে আছে। তা দেখে ইন্সপেক্টর জেসমিন বলে ওঠে, হে ইউ, তোমার খেল খতম। অনেক নাচিয়েছো তুমি আমাদেরকে, এখন তোমাকে ঝোলাবো ফাঁসির কাট করাতে। কিন্তু তবুও কারো সারা শব্দ না পেয়ে কোনো কিছু নেই, মূর্তির মতো চেয়ারে বসে আছে। এটা দেখে ইন্সপেক্টর জেসমিন গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেই চেয়ারটির কাছে। পেছন থেকে উল্টো ঘুরিয়ে সবাই হতবাক, কেন চেয়ারে আছে একটি পুতুলটি দেখে ইন্সপেক্টর জেসমিন চিৎকার দিয়ে বলে ওঠে, ও শিট! আমরা এখানে আসার আগেই মনে হয় সে খবর পেয়ে গেছে, আর তাই সে এখান থেকে দ্রুত পালিয়ে গেছে। পুরো বাড়িটা কি তোর নতুন করে খোঁজো? কোনো এভিডেন্স পেলে অবশ্যই জানাবে। ইন্সপেক্টর জেসমিনের কথা মতো সবাই বাড়িটিকে তন্ন তন্ন করে সার্চ করতে লেগে যায়। ঠিক কিছুক্ষণ পর হঠাৎ ঘরের মধ্যে থাকা কম্পিউটার স্ক্রিনে নিজে থেকে ওপেন হয়ে যায়, আর সেখানে কেউ একজন মাস্ক পরিহিত একজন বলে ওঠে হাসতে হাসতে, কি ইন্সপেক্টর জেসমিন, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলেন? এখনো তো মুভি দেখা বাকি আছে। এটা তো কবে একটা ট্রেলার ছিল। হসপিটালের সকল যাবতীয় ডকুমেন্ট এবং ফাইল আমি জমা দিয়ে দিয়েছি, অর্থাৎ সাইবার ফেরত দিয়েছি, নতুন একটা ফাঁদ পেতেছি বলে পুরনোটা ছেড়ে দিলাম। এটা বলার সাথে সাথে আবার কম্পিউটার স্ক্রিনে নিজে থেকে অফ হয়ে যায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমন হাজার চেষ্টা করেও কম্পিউটারগুলো আর অন করতে পারেনি। তারপর ইন্সপেক্টর জেসমিন তার সৈন্যবাহিনী নিয়ে যখনই সেই বাড়ি থেকে চলে আসতে যাবে, ঠিক তখনই দেখেন গাড়িগুলো নিজে থেকেই স্টার্ট হয়ে আছে এবং গাড়িতে ড্রাইভার ছাড়াও গাড়ি নিজে থেকেই নিজের মতো চলতে শুরু করেছে। দেখেই বোঝা যাচ্ছে গাড়ির কন্ট্রোল যে অন্য কারো একজনের হাতে। সৈন্যবাহিনী গাড়িগুলোকে থামানোর চেষ্টা করছে, কিন্তু গাড়িগুলো থামার কোনো নামগন্ধই নেই। এটা দেখে ইন্সপেক্টর জেসমিন ও ইঞ্জিনিয়ার সুমন এবং বিভিন্ন সকল অফিসারদের মাথা পুরো হ্যাং হয়ে যায়, এবং সাথে সাথে ইন্সপেক্টর জেসমিন মনে পড়ে যায় ওই হ্যাকার কি বলেছিল। ওই হ্যাকারের বলা কথা মতো এটাই ছিল তার নতুন একটি হ্যাকিংয়ের পদ্ধতি। শুধু যে আইন বাহিনী এবং গাড়িগুলো হ্যাকার নিজের আয়ত্তে এনেছে তাই নয়, বরং শহরের
আনাচে কানাচে যেখানে সেখানে গলিতে অলিতে যেখানে যত গাড়ি আছে সবকিছু নিজের কন্ট্রোলে। এই খবর ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। সাংবাদিক বলছে টিভির পর্দায়, দেশে একের পর এক ঘটে যাচ্ছে মিরাক্কেল ঘটনা। কিছুদিন আগে ব্যাংক থেকে লুটপাট হলো, সাথে বোম ব্লাস্ট, মানুষের ফোন ইউজ করা বন্ধ করলো, স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু বন্ধ হয়ে গেল, হ্যাকারে যুদ্ধ লেগে গেল সাইবার ওয়ার্ল্ডে, হসপিটাল বিভিন্ন সামগ্রী জিনিসপত্র ও সাইবার হ্যাক হয়ে গেল, যেটা বর্তমানে ফিরিয়ে দিয়েছে হ্যাকার গোষ্ঠী। তারপর ইন্টারনেটে কিছু অশ্লীল ভিডিও পিক ভাইরাল করলো হ্যাকার গোষ্ঠী, যার কারণে শত শত মেয়ে প্রাণ হারালো তাদের নিজেদের। এখন আবার এই হ্যাকার গোষ্ঠীর নতুন একটি পদ্ধতি অবলম্বন করে আয়ত্তে নিয়েছে যানবাহন, যেটি এখন ড্রাইভার ছাড়া চলছে রাস্তাঘাটে। কি হতে চলেছে এই শহরে, নতুন কি শহরে বরং গ্রাম অঞ্চলে এই ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশে 64টি জেলা এবং 8টি বিভাগের মানুষের দিন রাতের ঘুম হারাম হয়ে গেছে এই হ্যাকার গোষ্ঠীর কারণে। সামনে আরও কি হতে চলেছে তা শোনার জন্য সবাই থাকুন। টিভির পর্দায় এরকম খবর শুনে সারা বাংলাদেশের হইচই পড়ে গেছে। চাবি ছাড়া গাড়ি চলছে কি করে, এটা নিয়ে গবেষকরা গবেষণা করতে লেগেছে। অবশেষে গবেষকরা জানতে পেরেছে একটা নতুন ডিভাইসের মাধ্যমে গাড়িগুলোকে হ্যাকিং করেছে, যার মাধ্যমে নিজের কন্ট্রোলে আছে। এটা কোনো টুলস বা সফটওয়্যারের মাধ্যমে করা হয়নি, এটা করা হয়েছে কোনো একটি শক্তিশালী হার্ড ডিভাইসের মাধ্যমে। এমন কোনো একটি ডিভাইস প্রতিস্থাপন করেছে গাড়ির মধ্যে, যেটা প্রত্যেক গাড়িকে তার নিজের কন্ট্রোলে ও নিজের আয়ত্তে এনেছে। এখন আর রাস্তাঘাটে মানুষের সমাগম দেখা যায় না, দেখা যায় রাস্তাঘাটে যানবাহনের সমাগম। কেউ কোনো কিছুই বুঝতে পারছে না, আতঙ্কের মধ্যে আছে পুরো বাংলাদেশ। একের পর এক চমক দেখাচ্ছে এই হ্যাকার গোষ্ঠী। এইভাবে দেখতে দেখতে পরের দিন কেটে যায়, এভাবে বেশ আরও 2 দিন কেটে যায়। পরিবেশটা আবারও শান্তশিষ্ট হয়েছে। এখন রাত বাজে 10টা। প্রতিদিনের মতো কালো অন্ধকার রুমে বসে আছে সেই অজ্ঞাত হ্যাকারটি। নিজের মতো করে টাইপ করে চলেছে ওই হ্যাকারটি কম্পিউটারের স্ক্রিনে। ডার্ক ওয়েব নামের একটি অ্যাপ্লিকেশনে স্কেচ লোকেশন ট্র্যাক করে, ওই গাড়িগুলোর মধ্যে ডিভাইস সেট করে দেয় এবং লিজেক্স ব্যবহার করে গাড়িগুলোকে নিজের দখলে নিয়ে এসেছে এবং এইগুলো দিয়ে যে কোনো মানুষকে সে নিজের বসে আনতে পারবে খুব সহজে ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করে, এবং এই ডিভাইসগুলো ছড়িয়ে দেয় ইন্টারনেটে। মুহূর্তের মধ্যে হাজারো মোবাইলে নোটিফিকেশন চলে যায় যে এই নোটিফিকেশনে ক্লিক করছে সেই সম্মোহন হয়ে যাচ্ছে, কেননা এই নোটিফিকেশনের ভিতরে এমন একটা ভিডিও আছে যেটা একবার দেখে মানুষ সম্মোহনে পরিণত হয়ে যাবে এবং তাকে হ্যাকার জনগোষ্ঠী তার নিজের মতো করে কন্ট্রোল করতে পারবে। রাত বাজে এখন 1টা। ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে একটি ভাইরাস প্রবেশ করছে, যে ভাইরাসটি দ্বারা যে কোনো জিনিসকে সম্মোহন করা যায়। মানুষ ওই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে একটি ভিডিও ওপেন হয় এবং ভিডিওটার মাধ্যমে মানুষের মস্তিষ্ক হ্যাকার গোষ্ঠীর হাতে চলে যায় এবং তারা যেভাবে কন্ট্রোল করবে সেভাবেই সেই সব কিছু কন্ট্রোল হবে। সকালে মানুষের আবার পড়ে যায় কান্নার রোল। পুরো বাংলাদেশে জুড়ে শুধু কান্নার বলি শোনা যাচ্ছে, কেননা সকালে মানুষের ঘুম থেকে উঠে দেখে কারোর স্বামী তো কারোর স্ত্রী নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করছে এবং তাদের কষ্টের সম্পদ বাড়ি থেকে লুট হয়ে গেছে। এই খবরটা যেন আবার ছড়িয়ে পড়ে সারা বিশ্ব জুড়ে। সবাই হতাশায় ভুগছে। হাসপাতালের করিডোর থেকে শুরু করে হাসপাতালের কেবিন পর্যন্ত মানুষের সমাগম লেগে গেছে। এখনো মানুষ নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করছে। ডাক্তার গবেষণা করে জানতে পেরেছেন যে তাদের মস্তিষ্ক এখন আর নিজের কন্ট্রোলে নেই। কেউ বা কারা তাদের নিজেদের আয়ত্তে নিয়েছে তাদের মস্তিষ্ক। শহরে একের পর এক চমক ঘটেই যাচ্ছে। মানুষ নিজেকে খুন করছে, নিজের শরীরে আঘাত করছে, নিজের সম্পদ তুলে দিচ্ছে অন্যের হাতে। এটা যে বাংলাদেশের সব মানুষের হচ্ছে সেটা নয়। ললিপুট নামের একটা ভাইরাস যেটা ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটে সাইবার ওয়ার্ল্ডে, যার মাধ্যমে বিশ্বের নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে এই বিষক্রিয়া লিলিপুট নামক ডিভাইসটি, যার মাধ্যমে হ্যাকার গোষ্ঠী সাধারণ মানুষের মস্তিষ্কে প্রবেশ করে তাদেরকে নিয়ে বিভিন্ন কাজ করায় এবং নিজেদের কন্ট্রোলে রাখে। এইভাবে 2 দিন ধামাকাদার মধ্যে কেটে যায় পুরো বাংলাদেশের নেট দুনিয়া সাইবার ওয়ার্ল্ড। পরিবেশটা আগে থেকে এবারেও অশান্ত হয়েছে, তবুও যেন সাধারণ মানুষ হয়েছে আতঙ্কে। ইন্সপেক্টর জেসমিন এবং সাইবার ওয়ার্ল্ডের ইঞ্জিনিয়ার সুমন এবং সেই 5 জন কুখ্যাত ইন্টারন্যাশনাল ড্রাগ ওভার এবং কুখ্যাত সন্ত্রাসী সবাই উঠে পড়ে লেগেছে হ্যাকার গোষ্ঠীকে ধরার জন্য। বিভিন্ন কৌশল অবলম্বন করেও তার কোনো হদিশ পাচ্ছে না তারা। এইভাবে দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়। আইনজীবী সাহেব অপর মহল থেকে খুবই প্রেশার ক্রিয়েট করছে আইন বাহিনীদের উপরে।
মানুষ এখন আগে থেকে একটু চিন্তামুক্ত আছে, কেউ না কেউ তাদের জীবিকা নির্মাণের জন্য কাজে বেরিয়েছে, আর কিছু মানুষ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, আরও কিছু মানুষ চাকরির জন্য বেরিয়ে পড়েছে জীবিকা নির্বাহ করার জন্য। বাংলাদেশে যেটা জনপ্রিয় ইন্টারনেট, হঠাৎ করে সেই ইন্টারনেটে উধাও হয়ে যায়, ফোন কাজ করা বন্ধ করে দেয়, কম্পিউটার, পিসি, ল্যাপটপ একেবারে অকেজো হয়ে যায়। বড় বড় টিভি চ্যানেলে সাইবারগুলো একে একে হ্যাকিং হয়ে যাচ্ছে। বিশ্বের সব থেকে বড় টিভি চ্যানেলের নিউজ, ডাটা ও সাইবার ছিল সব একে একে হ্যাক করেছে হ্যাকার গোষ্ঠী। এই ঘটনা ঘটে যাওয়ার পর সাধারণ মানুষ সহ আতঙ্কে রয়েছে পুরো বাংলাদেশ। বাংলাদেশের সকল কাজকর্ম বন্ধ হয়ে গেছে, কারণ নেট ছাড়া পুরো বাংলাদেশ অচল। অচল বিভিন্ন বুদ্ধিজীবী ও আইন ব্যবস্থা পরায়ণ ব্যক্তিগুলো। হাইকোর্ট থেকে শুরু করে হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোম্পানি, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই নেট চলে যাবার কারণে। কারণ নেট প্রযুক্তি এমন একটা জিনিস যেটা সারা বিশ্বের ওয়ার্ল্ডে রেকর্ড আছে, যে নেট ছাড়া ফোন ইউজ করা এবং কম্পিউটার, পিসি, ল্যাপটপ সবাই অকেজো। হঠাৎ করে এমন কিছু হ্যাকিং হয়ে যাবে ভাবতে পারিনি কেউ। বিশ্বের সবচেয়ে ট্যালেন্টেড ও পাওয়ারফুল পাসওয়ার্ড দিয়ে রেখেছিল এইসব টিভি চ্যানেলের নিউজ ও নেটওয়ার্ক, যেটা কোনো হ্যাকারের পক্ষে সম্ভব ছিল না হ্যাকিং করা। কিন্তু নেট দুনিয়ার সাইবারই হ্যাক করে ফেলেছে এই হ্যাকার গোষ্ঠী। এইভাবে সকাল থেকে শুরু করে বিকেল 4টা বেজে যায়, কিন্তু নেট আসার কোনো নামগন্ধ নেই। দেশের কোটি কোটি টাকা লস হচ্ছে বলে জানাচ্ছে সরকার। বাংলাদেশের হ্যাকাররাও ক্ষেপে গেছে এই হ্যাকারের ওপর। সবাই উঠে পড়ে লেগেছে হ্যাকিং গোষ্ঠীকে ধ্বংস করার পেছনে, কিন্তু তবুও কোনো কিছু মেলাতে পারছে না এই হ্যাকার গোষ্ঠীর সাথে। ওই হ্যাকার গোষ্ঠীর সাথে টক্কর বা তার অবস্থান ত্যাগ করতে যাচ্ছে, অথবা তার সাইবারের ভেতর প্রবেশ করছে, তারই হ্যাকিং হয়ে যাচ্ছে বিভিন্ন আইডি, বিভিন্ন ওয়েবসাইট, এবং ফাঁস হয়ে যাচ্ছে তার গোপন তথ্য। হারিয়ে ফেলেছে সে তার পুরো নেট দুনিয়ার সাইবার। তাই এখনো হ্যাকার তার সাথে পেরে উঠছে না, বা কেউ এগিয়ে যাচ্ছে না নিজেদের সাইবার বাঁচানোর ভয়ে। এইভাবে দেখতে দেখতে 4টা বেজে 5টা বেজে যায়, তবুও নেট আসে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, মানুষের হাহাকার শুরু হয়ে গেছে চারিদিকে। আগে তো শুধু যে লিঙ্কে ক্লিক করতো তারই বিপদে পড়তো, কিন্তু এখন পুরো বাংলাদেশে বিপদের মুখে পড়ে আছে, হাঁচি হুমকির মুখে। এইভাবে দেখতে দেখতে রাত 8টা বেজে যায়। মানুষ খাওয়া দাওয়া করে যখন ফ্যামিলির সাথে বিশেষ আলাপ আলোচনা করতে যাবে, ঠিক তখন নিজে থেকে বিভিন্ন টিভি, মোবাইল, পিসি, ল্যাপটপ, ইন্টারনেট চলে এমন যাবতীয় সাইবার ওয়ার্ল্ডে নিজে থেকেই ওপেন হয়ে যায়, এবং পর্দার ওপাশ থেকে সেই হ্যাকার গোষ্ঠীর মধ্যে থেকে টপ হ্যাকার বলে ওঠে, হ্যালো এভরিওয়ান, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আশা করি পুরো বিশ্ববাসী বাংলাদেশ আতঙ্কে আসো ভয়ে। শুধু সবাই একটাই কথাই ভাবছো, এই হ্যাকারটা। যারা আমায় নিয়ে চিন্তিত, আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিতে চলে এলাম। আমি হলাম হ্যাকার গোষ্ঠীর টপ হ্যাকার কিং। তো একে একে আমি আমার ট্যালেন্ট ও পাওয়ার দেখিয়ে দিয়েছি এই বিশ্ববাসীকে। তোমাদের জন্য রয়েছে এটি শেষ চমক। এই চমকটি হবে না কোনো হ্যাকিং, হবে না কোনো সাইবার হ্যাক, হবে না কোনো ইন্টারনেট হ্যাক, আর হবে না কোনো টিভি চ্যানেলের নিউজ। তোমাদের জন্য যেটা সর্বশেষ আতঙ্ক অপেক্ষা করছে, সেটা হলো মৃত্যু। আরে বাংলাদেশি বিশ্ববাসী, তোমাদের মৃত্যু না, মৃত্যুটা হচ্ছে আইন বাহিনীর কোনো এক ব্যক্তির, যার জন্য তোমরা হুমকির মুখে ছিলে, বিপদের মুখে ছিলে। তার মৃত্যু হতে চলেছে আজকের রাতে। সো বাংলাদেশ আইন বাহিনীকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে রাত 12টার পর থেকে শুরু করবো আমি আমার ট্যালেন্ট ও পাওয়ার। পুরো গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে পুরো আইন বাহিনী, পারলে খুঁজে বের করো আমাকে, দেখি। কথা দিচ্ছি, ইন্টারনেটের প্রযুক্তির অপব্যবহার করব না আমি। তোমাদের কাছে আছে 24 ঘন্টা, পারলে আটকে দেখাও। গুড বাই। আমাকে ট্যাগ করার চেষ্টা না করে আমার ক্রাইমগুলোকে ফলো করো, তবেই তোমরা আমাকে ধরতে পারবে। চলি, টাটা, বাই বাই। এই বলে আবারও সবকিছু নিজে থেকেই অফ হয়ে যায়। এটা শুনে আবারও বিপদের মুখে ও হুমকির মুখে আতঙ্কে পড়ে বাংলাদেশ। সাধারণ মানুষ তাদের ফোন ইউজ করা বন্ধ করে দিয়েছে পিসি, ল্যাপটপ, কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তি দিয়েছে বন্ধ করে। বিভিন্ন সাইবার সংরক্ষণ করে রেখেছে মানুষ। হ্যাকারের এরকম হুমকি শুনে আতঙ্কে রয়েছে বাকি সব হ্যাকার গোষ্ঠীরা। দেখতে দেখতে রাত 8টা বেজে যায়। ফ্যামিলিগতভাবে সবাই আষ্টে পিষ্টে রয়েছে একসাথে। সাইবার ওয়ার্ল্ড এর হ্যাকাররা ও সাইবার আর্মিগুলো, সাথে গোয়েন্দাবের, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, প্যারা, কমান্ডো, স্পেশাল ফোর্স, গোপন বাহিনী,
সবাই নিজেদের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরার সাথে পাহারাদার হিসেবে নিয়োগ করে দিয়েছে অসংখ্য আইন বাহিনী অফিসারদের। সবাই একাই কথা বাজছে, হ্যাকার যেহেতু হুমকি দিয়েছে তাই কিছু একটা ঘটবে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে একটি আগন্তুক। তার পরনে আছে সাধারণ জামা কাপড়। দেখতে রোগা পাতলা একটি ছেলে, তবে দেখতে বেশ স্মার্ট। লম্বায় 7 ফুট 6 ইঞ্চি হবে হয়তো, যাকে অধিকাংশ গ্রামের লোক ছংলুবাবু বলেই ডাকে। হাঁটতে হাঁটতে চলে আসে একটি বাড়ির সামনে। বাড়িটির সামনে প্রায় কয়েকশো আর্মি বাহিনীর মানুষ বাড়িটিকে পাহারা দিচ্ছে। বলতে গেলে তাদের এটা একটা ক্যাম্প। বাড়ির সামনে এতগুলো আর্মি বাহিনী দেখে ছেলেটি বুদ্ধি খাটিয়ে ঝোপের মধ্যে কিছু একটা ছুঁড়ে মারে। কোনো কিছু পড়ার সাথে পুরো আর্মি বাহিনী সেদিকে বন্দুক তাক করে দৌড়ে যায়। ছেলেটি দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করে গুটি গুটি পায়ে। সিঁড়ি দিয়ে দোতলার একটা রুমের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর কিছু একটা যন্ত্র দিয়ে দরজার লকটা খুলে রুমের ভেতর প্রবেশ করে। খাটের উপর শুয়ে আছে একজন ব্যক্তি। পরে তেমন ভারী কোনো জিনিস নেই। শরীরে দেওয়া আছে পাতলা জলের মতো একটি নাইট ড্রেস, যেটা দিয়েই বোঝা যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি। এটা দেখে ওই আগন্তুক একটা মুচকি হাসি দিয়ে ওই ব্যক্তিটির মাথার সামনে গিয়ে বসে পড়ে। বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটির কোনো কিছু টের পেয়ে উঠে দাঁড়ায় এবং চারিদিকে মাথা ঘুরিয়ে দেখতে পায় একটি ছেলে তার সামনে বসে আছে। তা দেখে মেয়েটি বলে ওঠে, তুই তুই এখানে কি করছিস? তোকে তো সেই দিন মানা করে দিয়েছি যে তোর চাকরি হবে না। আরে তোর যা শরীর, তাতে কি এই চাকরি তোর পক্ষে করা সম্ভব? তুলির মুখে এরকম কথা শুনে ওই আগন্তুকটি মুচকি হাসতে থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। তুলি নামের মেয়েটি হচ্ছে আর্মি বাহিনীর প্রধান সদস্য, যার দায়িত্ব রয়েছে যোগ্যতা ও সঠিক মানুষকে বিবেক বিবেচনা করে চারিদিকে জয় করার। অতঃপর সে তখন তাকে হাসতে হাসতে বলে ওঠে, আহা ম্যাম, আপনি ভুল করছেন। আজকে আমি চাকরির অ্যাপয়েন্টমেন্ট দিতে আসিনি, এসেছি আপনার সাথে খেলবো বলে। হোয়াট? খেলবে মানে কি? ম্যাম এত চেতেন কেন? আমি তো আবার মুখে বলি না, প্র্যাকটিক্যালি বুঝাই দেই। তাহলে সো স্টার্ট টু দ্য গেম। এই বলে আগন্তুকটি, ও সরি, সে হচ্ছে সেই সাইবার হ্যাকার যাকে সবাই হ্যাকার কিং বলে চেনে। অতঃপর ছেলেটি তুলি নামের মেয়েটিকে খাটে শুয়ে দিয়ে তার উপর শুয়ে পড়ে। তারপর তার নাইট ড্রেসের ভিতর হাত ঢুকিয়ে স্যালাইড করতে থাকে। এটা দেখে তুলি বলে ওঠে, কি করছোটা কি? তোমার এত বড় সাহস! তুমি একজন অন ডিউটি অফিসারের সাথে অসভ্যতামি করছো। এর শাস্তি কি হতে পারে তুমি জানো? জানি বলেই তো আপনার সাথে রাত কাটাতে এসেছি ম্যাম। দেখুন শুধু আপনার সাথে কি কি হয়। এই বলে ছেলেটি তুলির ঠোরছোড়া নিজের দখলে নিয়ে নেয়। তুলি চিৎকার করছে, কিন্তু চিৎকার বাইরে যাচ্ছে না, কারণ রুমটা ছিল সাউন্ড প্রুফ। এবার সেই আগন্তুকটি একে একে তুলির পরনে থাকা সব নাইট ড্রেস ছিঁড়ে ফেলে। ওনামাত হয়ে ওঠে তার এরকম বডি দেখে। সারা শরীরে উঠ মাছের মতো করে ভোগ করতে থাকে আর হাসতে হাসতে বলে ওঠে, কি ম্যাম, এখন সহ্য করতে পারছেন না কেন? শুধু চিৎকার করলে হবে? দেখুন এই চিকনা ছেলেটি কি করতে পারে আপনার সাথে। সেদিন যে অপমান করেছিলেন আমি চিকন বলে, আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি আমার পিতার স্বপ্ন পূরণ করতে শুধুমাত্র আপনার জন্য। চিকন বলে সেদিন আপনি আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিলেন না? আজকে দেখুন এই চিকন ছেলেটি কিভাবে আপনাকে ভোগ করে। টুনিক অনেক ভাবার চেষ্টা করছে তার সাথে পেরে ওঠার, কিন্তু পারছে না, কেননা তার হাত পা বেঁধে রেখেছে খাটের সাথে। ছেলে তার নিজের ইচ্ছে মতো করে চাহিদা মিটিয়ে নেয়। ছোট্ট করে একটি মেসেজ ইন্সপেক্টর জেসমিনের ফোনে টেক্সট পাঠিয়ে সেখান থেকে আবারও রহস্যময় একটা হাসি দিয়ে ঠিক আগের মারের মতো করেই সেখান থেকে বেরিয়ে যায় বুদ্ধি খাটিয়ে। ইন্সপেক্টর জেসমিন টেক্সটটা দেখে একেবারে হতবাক। কিছু মেয়ে কনস্টেবল নিয়ে চলে যায় সেই আর্মি ক্যাম্পে। সেখানে গিয়ে কাউকে কোনো কিছু না বলে তুলির হাত পা খুলে দেয় এবং তাকে দ্রুত মেডিকেলে চিকিৎসা করার জন্য সরকারি আর্মিদের প্রাথমিক হাসপাতালে ভর্তি করে দেয়। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করে দেয়। ডাক্তার জানায় মেয়েটির অনেক রক্তক্ষরণ হয়েছে, দ্রুত 5 ব্যাগ রক্ত লাগবে। এই কথা শুনে ইন্সপেক্টর জেসমিন আইনজীবী সাহেবকে সবকিছু খুলে বলে। আইনজীবী সাহেব দ্রুত 5 ব্যাগ রক্তের ব্যবস্থা করে দেয় এবং আবার চিকিৎসা শুরু হয়। এইভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। এখন সকাল 8টা বাজে। আবারও হঠাৎ করে হ্যাক হয়ে যায় বিভিন্ন টিভি চ্যানেলের টিভির সাইবার। হ্যাকিং করে নেয় ইন্টারনেট দুনিয়ার সাইবার। তার কয়েক সেকেন্ড পরেই ওই দিনের মতো করে মাস্ক পরে টিভির স্ক্রিনে চলে আসে সেই হ্যাকার আর বলে ওঠে, কি ইন্সপেক্টর জেসমিন, আর মেনে নিয়েছেন তবে? আমি জানি
আমি নিজে থেকে ধরা না দিলে বাংলাদেশের এমন কোন আইন বাহিনী নেই যে আমাকে ধরবে। সো দেশে এই 1 মাসে এতগুলো ক্রাইম করেছি যে সাধারণ মানুষ থেকে উচ্চ পদস্থের মানুষগুলোর ভেতরে ভয় ও আতঙ্ক প্রবেশ করেছে। কে এই হ্যাকারটি দেখার জন্য হাজারো মানুষ অপেক্ষা করছে। আর আমিও আমার পাওয়ার দেখিয়ে দিয়েছি। সাইবার ওয়ার্ল্ডের একমাত্র রাজা আমি, যার উপরে নেই কোনো বাদশা। সো আর দেরি করলাম না, কালকে আমি দেখা করছি বাংলাদেশ আইন বাহিনীর সাথে, দেখা হচ্ছে হাজারো মানুষের সাথে। সো কালকে আমাকে যদি আপনারা ধরতে চান তাহলে চলে আসবেন ঠাকুরগাঁও বড় মাঠে। সেখানে আমি আত্মসমর্পণ করব আইনের কাছে। সো গুড বাই, টাটা। সেদিনের মতো করে আবার এইসব কিছু নিয়ে থেকেই বন্ধ হয়ে যায় হ্যাকিং। এই কথা শুনে কারোর মাথায় কিছুই ঢুকছে না, কেউ কোনো কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে হ্যাকারের কি হলো যে নিজে থেকেই আত্মসমর্পণ করতে চাচ্ছে আইনের কাছে? সে কি জানে না এইগুলা ক্রাইমিং করার পরে তাকে ফাঁসি ছাড়া আর কোনো কিছুই দেবে না সরকার? তবুও সে আইনের কাছে আত্মসমর্পণ করছে কেন? এই কথাগুলো ঘুরপাক খাচ্ছে আইন বাহিনী অসাধারণ মানুষের মাথায়। এইভাবে দেখতে দেখতে বিকাল হয়ে যায়। অন্যদিকে তুলি বেশ সুস্থ হয়ে গেছে সরকারি অফিসার এবং সরকারি প্রাথমিক চিকিৎসা নেওয়ার কারণে। তুলি আগে থেকে বেটার ফিল করছে, তবে কথা বলার ভারসাম্যটুকু এখন তার মধ্যে নেই। এইভাবে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়। রাতে সবাই ভাবছে কে এই হ্যাকার। হাজারো মানুষ দেখার জন্য এখন থেকে ভিড় জমিয়েছে ঠাকুরগাঁও বড় মাঠে। সরকারের অনুমতিতে সরকারি সকল অফিসার চারিদিক দিয়ে ঘিরে ফেলে রেখেছে ঠাকুরগাঁওর বড় মাঠটাকে। র্যাব বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আর্মি, স্পেশাল বাহিনী, প্যারা কমান্ডো, নৌবাহিনী, গোপন বাহিনী, বিভিন্ন পদের বিভিন্ন আইন বাহিনী এসে পাহারা বসিয়েছে পুরো ঠাকুরগাঁও মাঠে। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল এবং ইউটিউবার রয়েছে এখন থেকে সমাগম লাগিয়ে দিয়েছে ঠাকুরগাঁও বড় মাঠে। আর সাধারণ মানুষের হইচই তো আছে শুধুমাত্র এই অজ্ঞাত হ্যাকারটিকে দেখার আশায়। কে সেই পুরো বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে এই 1 মাসে। এইভাবে দেখতে দেখতে রাত্রি পেরিয়ে সকাল 10টা বাজে। হঠাৎ আকাশে দেখতে পাই একটি হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারটি সোজা ল্যান্ড করে ঠাকুরগাঁও বড় মাঠে। হেলিকপ্টার থেকে নেমে আসে একটি আগন্তুক, মুখে হ্যাকারের মাস্ক লাগানো। হেলিকপ্টার থেকে কিছুটা সামনে পায়ে হেঁটে আসে দেখতে চিকন চাকন একটা লম্বা 7 ফুট 2 ইঞ্চি হবে হয়তো। বিভিন্ন ইউটিউবার ও সাংবাদিক, প্রেস, মিডিয়া তাদের ক্যামেরাগুলো ধরে আছে সেই হ্যাকারটির দিকে এবং সাংবাদিক একের পর এক বলে যাচ্ছে তাদের নিজের মতো করে। চারিদিক দিয়ে আইন বাহিনী ঘিরে ফেলে সেই হ্যাকারটিকে। প্রায় 8000 সৈন্যবাহিনী ঘিরে রেখেছে সেই হ্যাকারটিকে। গুটি গুটি পায়ে এগিয়ে আসে ইন্সপেক্টর জেসমিন সহ পুরো বাহিনী। এবার হ্যাকারটি তার মুখের মাস্কটি খুলে ফেলে। ছেলেটি মুখটি দেখার সাথে সাথে হাজার হাজার মানুষ হতবাক, কেননা এই তো সেই ছেলে যে কতই না সাধারণ মানুষের উপকার করেছে। এই সেই ছেলে যে এতদিন একের পর এক ক্রাইম করে চলেছে, একের পর এক সাংবাদিক বলে চলেছে তাদের নিজেদের মতো করে। অতঃপর ইন্সপেক্টর জেসমিন বলে ওঠে, সত্যি তুমি অনেক ট্যালেন্টেড ও পাওয়ারফুল একটি ছেলে। তবে আমি এটা বুঝলাম না যে তুমি নিজে থেকে ধরাটা কেন দিলে। তুমি তো জানতে তোমার ফাঁসি অবধারিত, কারণ তুমি যতগুলো ক্রাইম করেছো এরপর তোমার ফাঁসি ছাড়া কোনো কিছুই হবে না। ইন্সপেক্টর জেসমিনের মুখে কথা শুনে সেই আগন্তুকটি এবার হাসতে হাসতে বলে ওঠে, হ্যাঁ, আমি জানি যে আমি যা করেছি, ক্রাইম করেছি, সেটা অন্যায় ছিল, যার জন্য আমার ফাঁসিও হতে পারে। কিন্তু সব করতেই আপনারাই বাধ্য করেছেন। আমার নাকি কোনো যোগ্যতা নেই, আমার নাকি কোনো পাওয়ার নেই, নেই কোনো ক্ষমতা। আমি নাকি অকর্মঠ ঢেকি, আমি নাকি নিজেই নিজের রক্ষাটা করতে পারবো না, তো দেশকে রক্ষা করব কিভাবে? তাই নিজের পাওয়ারটা দেখিয়ে দিলাম পুরো বিশ্ববাসীকে। আমি একাই যথেষ্ট পুরো আইন বাহিনীকে নিজের হাতের মুঠোয় রাখার জন্য। ভনিতা না করে এটা বলো তুমি এসব কেন করেছো? ইন্সপেক্টর জেসমিনের কথা শুনে চারিদিকে একবার মাথা উঠিয়ে ভালো করে তাকিয়ে দেখে অনেক অনেক মানুষ, অনেক অনেক সাংবাদিক, প্রেস, মিডিয়া, সেনাবাহিনী, আর্মি বাহিনী, মানে বাংলাদেশের পুরো আইন বাহিনী যেন এখানে উপস্থিত আছে। এটা দেখে ছেলেটি একটা হাসি দিয়ে বলতে শুরু করে, পঞ্চগড় আমার ডিস্ট্রিক্ট, আটোয়ারি উপজেলা, আটোয়ারি থানা বাজার পেরিয়ে কিছুটা পায়ে হেঁটে গেলেই আমার এলাকা। ওই এলাকাতে বাস করতাম আমি ও আমার পরিবার। আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন। আমার বাবা সব সময় চাইতেন আমি যেন আর্মি বাহিনীতে যোগদান করি এবং দেশ ও দেশবাসীর সেবা করি।
আমিও আমার বাবার কথা মতো নিজেকে সেভাবে প্রস্তুত করছিলাম। হঠাৎ একদিন আমার বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান। মাও এ কথা শুনে স্ট্রোক করে মারা যায়। পরিবারে আমি একা হয়ে পড়ি। বাবার চাকরি ছিল বলে পেনশনের টাকা দিয়ে বেশ ভালোভাবে আমার দিন পার হচ্ছিল। দেখতে দেখতে আমি বড় হয়ে যাই। কম্পিউটার আমার ছিল বলে আমি ইন্টারনেটে দুনিয়া ঘাটাঘাটি করতে বেশ ভালোবাসতাম। এসব করতে করতে হয়ে উঠে একজন কুখ্যাত হ্যাকার। তবে এসবের আমি অপব্যবহার করিনি। দেখতে দেখতে আমার বয়স হয়ে যায়। আর্মি বাহিনীরও সার্কুলার ছাড়া হয়। আমিও সেখানে আবেদন করে চলে যাই। সেখানে যথাযথ আমার সবকিছু নেওয়া হয়ে যায়। যখন আমার মাঠ পাশের প্রথম দিন ছিল, সেদিন আমাকে সেখানকার সবাই অপমান করে। আপনাদের আর্মি বাহিনীর উচ্চপদস্থ, যাকে বর্তমানে চাকরির প্রধান দায়িত্বে রাখা হয়েছে, মিস তুলিকে, সেদিন উনি আমাকে অপমান ও হাসি ঠাট্টা করেছিলেন। চলুন তাহলে শুনে আসি সেদিন কি হয়েছিল। যেদিন সে চাকরির ভাইভা দিতে গিয়েছিল, যথাযথ মিন্টু সবকিছু ঠিকঠাক করে মাঠ পাশের জন্য সেখানে যায়। তাকে দেখে আর্মি বাহিনী প্রধান তুলি বলে ওঠে, হেই ইউ, হু আর ইউ? ম্যাম, আমার নাম মিন্টু। মানে তুমি করবে চাকরি, তাও আবার ডিফেন্সে? নিজের শরীর ও চেহারাটা আয়নার সামনে দেখেছো কোনোদিন? কেন ম্যাম, আপনারা কি মানুষকে চেহারা ও শরীর স্বাস্থ্য দেখে চাকরি দেন নাকি? মানুষের বুদ্ধি, বিবেচনা ও মেধা বিচার করে চাকরি দেন না? ও জাস্ট শাট আপ। তুমি করবে চাকরি? শত্রুপক্ষ যদি তোমাকে একটা ধাক্কা মারে, তুমি তো 3.5 গজ দূরে গিয়ে ছিটকে পড়বে। তোমাকে যদি একটা গাড়ির চাকা তোমার উপরে রাখা হয়, তুমি তো চেপটে হয়ে মাটির সাথে মিশে যাবে। নিজেকে আর হাসির পাত্র বানিও না। আমার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। তাদের এরকম কথা শুনে সেখানে আর অন্যান্য অফিসাররা হাসতে থাকে মিন্টুকে দেখে। সেখানে কিছু মেয়ে ছিল যারা উপহাস করতে থাকে মিন্টুকে নিয়ে। এরপর সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় চাকরি দিবে না বলে। মিন্টু ওই অপমান সহ্য করতে না পেরে তার পাওয়ার ক্ষমতা দেখানোর জন্য সে সকল অপরাধমূলক কাজ করে। এই ছিল সেই অতীত। চলুন বর্তমানে আসা যাক। এই কথা শুনে ইন্সপেক্টর জেসমিন বলে ওঠে, মানছি তোমাকে ওর অপমান করে তাড়িয়ে দিয়েছে, তুমি তো অন্য পদক্ষেপ নিতে পারতে। যেমন তুমি তোমার ট্যালেন্ট বা যোগ্যতা দেখাতে পারতে তাদেরকে, অথবা নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নিয়ে পরের বার আবেদন করতে। ম্যাম, আপনি হাসালেন আমাকে। আবেদনপত্রে উল্লেখ করা আছে 17 থেকে 21 বছরের মধ্যে আবেদন করতে হবে, কিন্তু বর্তমান তো আমার 21 বছর চলছে। পরবর্তী বয়সে তো আমি 22-এ পা দিব। আমার কি আর আবেদন করা হবে? আমার সব স্বপ্ন আশা ভেঙে গেল। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম না তার আশা পূরণ করতে। তাই রাগে ও দুঃখে নিজের পাওয়ার ও ক্ষমতা দেখানোর জন্য আমি এসব অপকর্ম কাজ করেছি। সেদিন যদি তারা আমাকে এভাবে অপমান না করে সরাসরি ভাবে চাকরি দিত, বা আমাকে অন্যভাবে বুঝিয়ে দিত, আমার ভুলগুলো ধরিয়ে দিত, তাহলে হয়তো আজকে এতগুলো ঘটনা ঘটে যেত না। হাজারো মানুষ তাদের প্রাণ হারাতো না। দেশে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। সবটা আপনাদের দোষ। এখন আমাকে যেটা শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। সো কোনো আফসোস নেই আমার। তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কিন্তু তুমিও যেটা করেছো সেটা অন্যায় করেছো। নিজের প্রতিভাকে তুমি খারাপ কাজে লাগিয়েছো, এজন্য তোমার ফাঁসিও হতে পারে। তোমাকে আমরা গ্রেফতার করলাম। অতঃপর সৈন্যবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে জেলখানার ভিতর। এই ছিল ছেলেটির জীবন কাহিনী। এটা শুনে সাধারণ মানুষ নিজেদের ভুল বুঝতে পারে। আসলে কেউ কারো থেকে কম নয়। যেমন হাতের 5টি আঙুল সমান নয়, তেমন পৃথিবীর সবগুলো মানুষ একই রকম নয়। কেউ বৈজ্ঞানিক তো কেউ লেখক, কেউ চাকরিজীবী তো কেউ কৃষক। এটাই বাস্তবতা। তাই আপনাদের উচিত কাউকে কখনো যোগ্যতা নিয়ে গালি দেওয়া বা তাকে নিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয়, কারণ কার ভিতর কোন প্রতিভা লুকিয়ে আছে সেটা সে ছাড়া কেউ জানে না। কিছুদিন পর তাকে কোর্টে তোলা হয়। কোর্ট রায় ঘোষণা করা হয় তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসলে তার সাথে যা হয়েছে সেটা অন্যায় হয়েছে এবং সে সব সাইবার ওয়ার্ল্ডের একজন ইন্টারনেট দুনিয়ার বাদশা বলে সবাই সম্বোধন জানিয়েছে। তাই তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং আর্মি সাইবার কমান্ডের প্রধান বুদ্ধিজীবী হিসেবে চাকরিতে নিয়োগ করা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান তুলিকে নির্মমভাবে ধর্ষণ করার কারণে কোর্ট থেকে তাদের বিয়ে দেওয়া হয় এবং তুলি তার ভুল বুঝতে পারে 6 মাস পর। এই 6 মাসে পুরো বাংলাদেশ বদলে গেছে। যেমনই ক্ষয়ক্ষতি হয়েছে তেমনই উন্নতির মুখে দেখেছে হাজারো মানুষ। 6 মাস পর জেল থেকে বের হয়ে চাকরিতে জয়েন করে মিন্টু এবং তুলি ও মিন্টু সুখে দিন কাটাতে থাকে। অতীতের সব কাহিনী ভুলে গিয়ে নিজেদের জীবন
বিলিয়ে দিয়েছে দেশের মাটিতে, ভালোবাসার বাড়িয়ে তুলে দেশের মানুষের জন্য। ভালো থাকুক দেশবাসী, সুস্থ থাকুক আমার অডিয়েন্স। আমি শুরুতেই বলেছিলাম গল্পটা কিছু কাল্পনিক এবং গল্পটা কিছু বাস্তবতা জীবন থেকেই নেওয়া। সো আপনাদের কারো উচিত নয় কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা। তার কি যোগ্যতা আছে না আছে সেটা সে জানে, আমরা না। তাই আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে আঙুল তুলে কথা বলার আগে তার সম্বন্ধে ভালো করে জেনে নেবেন, না হলে এই গল্পের মতোই ঘটে যেতে পারে আপনার জীবনেও। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে নতুন একটি গল্প আসতে চলেছে, নামটা সিক্রেট করে রাখলাম, সারপ্রাইজ দিব বলে। নামাজ পড়ুন সবাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের সাথে আড্ডা দিতে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। নামাজ পড়ুন সবাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাই।